আচ্ছা, মূলত আজকের থেকে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর যে যাত্রাটা আছে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাকে আমরা শর্টকাটে বলি SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আপনাদের ক্লাসটা শুরু হচ্ছে। এদিকে আমরা মূলত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল বা যত রকমের প্রোফাইলগুলো আছে ওই প্রোফাইলগুলো আমরা ক্রিয়েশন করা দেখি, প্রফেশনাল সেটআপ করা দেখি। ওই জায়গা থেকে আমরা পরবর্তী সময় এরপর সামনের দিকে আগায় যাই। তো কন্টেন্টটা যেহেতু আপনারা করেন নাই, কন্টেন্টের জিনিসটাই আসলে আমাদের এই কাজটা লাগে। আপনি যদি কন্টেন্ট জিনিসটা লিখতে না পারেন যে কোন জায়গায় কোন জিনিসটা লিখতে হয় এই জিনিসটা যদি আপনি না বুঝেন তখন আপনি প্রোফাইলগুলো দেখবেন যে প্রফেশনালি সেটআপ দিতে পারবেন। আমার কথা বুঝাইতে পারছি? আপনার কন্টেন্টের জিনিসটা একদম ক্লিয়ার থাকতে হবে। রেগুলার একটা একটা করে ডিজাইন করবেন তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেহেতু সোশ্যাল মিডিয়া ক্লাস তাহলে প্রথমে আমাদের জানতে হবে সোশ্যাল মিডিয়া জিনিসটা কি। সোশ্যাল মিডিয়া যদি আপনি নরমালি বুঝেন, সেক্ষেত্রে আপনার কি বুঝতে হবে? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মাধ্যম সামাজিক মিডিয়া মাধ্যমের মাধ্যম। মানে আপনি সোশ্যাল সামাজিক মাধ্যমগুলো যেগুলো আছে, আপনি যেসব মাধ্যমে আপনার নিজের মনের ভাব প্রকাশ করেন, আপনি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আপনি কানেক্টেড হইতেছেন, ওদের সাথে ইন্টারেকশন করতেছেন, ওই পার্টটারে আমরা বলতেছি সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? একদম শর্টকাটে আমি ক্লাসগুলো ডিউরেশন বাড়াবো না এখন থেকে আর, যেহেতু আপনাদের ৪টার ভিতরে ছেড়ে দিতে হবে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা কি? আপনি এই যে সোশ্যাল মিডিয়া আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পাশাপাশি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেসব জায়গাগুলো আছে বা সোশ্যাল মিডিয়া যে জায়গাটা আছে এইগুলোর যে টুলস আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ভাইবার, অনেক কিছু আছে না? এই যে পার্টগুলো আছে এইগুলোর ভিতরে তো অনেক মানুষ আছে। আমাদের মার্কেটিং এর সোজা কথা হচ্ছে যেদিকে জনসমাগম ওইদিকে হচ্ছে মার্কেটিং কমিউনিকেশন। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রথম ক্লাসগুলোতে দেখছি যে ফেসবুকের রেগুলার অ্যাক্টিভ ইউজার কত, ফেসবুকে কেমন মানুষ থাকে। আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে মিলিয়ন বিলিয়ন বিজনেস যেহেতু তারা করতেছে মানে মিলিয়ন বিলিয়নের উপরে মানুষ আছে ওই জায়গাতে অ্যাক্টিভ ইউজার। যেমন আপনি যদি চিন্তা করেন ফেসবুকের অ্যাক্টিভ ইউজার বাংলাদেশে কত, তারা 15 মিলিয়ন বলতেছে। ঠিক আছে? তো 15 মিলিয়ন মানুষ যদি এট এ টাইম অ্যাক্টিভ থাকে বা আপনি যদি গুগলে চিন্তা করেন একটা গুগল সার্চ ইঞ্জিনে প্রতি মিনিটে 90,000 সার্চ হয় সারা বিশ্ব থেকে। আমার কথা বুঝতে পারছেন? তো এই যে মানুষ 90,000 মানুষ এট এ টাইম সার্চ করে, আপনার যে প্রোডাক্ট গুলো আছে বা আপনার যে ব্র্যান্ডটা আছে ওই ব্র্যান্ডটার যদি আপনি সামনে নিয়ে রাখতে পারেন, ওই 90,000 মানুষের 0.1% মানুষ তো ওই জিনিসটা দেখবে, তাই না? আর ওই 90,000 মানুষের থেকে 0.1% থেকে 0.01% যদি আপনার থেকে প্রাইসটা মানে কোনো প্রোডাক্ট কিনে ওই জিনিসটাতে আপনার একটা প্রফিট জেনারেট হবে, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, হবে কিনা? এই যে পুরো যে বিষয়টা আমি সার্চ ইঞ্জিন দিয়ে বুঝাইলাম, আপনি এটা বুঝতে পারেন ফেসবুক দিয়ে, আপনি এটা বুঝতে পারেন লিঙ্কডইন দিয়ে, আপনি এটা বুঝতে পারেন ইনস্টাগ্রাম দিয়ে, আপনি এটা বুঝতে পারেন টিকটক দিয়ে। এই যে পুরো প্রসিডিউরটা, টিকটকেও মানুষ আছে, ইনস্টাগ্রামেও মানুষ আছে, ফেসবুকেও মানুষ আছে, সব জায়গাতেই আপনার কি আছে? মানুষ আছে। যেদিকে মানুষ আছে ওইদিকে আমরা কি করব? মার্কেটিং কমিউনিকেশন করব। কারণ মার্কেটিং কমিউনিকেশনটা আমাদের করতে হয় কার ভিতরে? মানুষের ভিতরে। আপনি যদি একটা গরু বাজারে যায় গরুদেরকে বলেন যে আমার এই প্রোডাক্ট আছে আপনি কিনেন, জীবনে কিনবো? কেউ কিনবে না। কিন্তু ওই গরুর মালিকটা যদি আপনি বলেন যে ভাই আপনার গরুর তো এই অবস্থা, আপনি গরুর জন্য এই জিনিসটা নেন, সবাই আপনি বলেন, সবাই একত্রিত করে আপনি বলেন যে আমরা এই জিনিসটা আবিষ্কার করছি, তখন দেখবেন যে এই জিনিস সেল হইতেছে। কারণ ওই তার প্রয়োজন আছে। গত ক্লাসে আমরা বলছি কারোর একজন প্রবলেম আছে, আপনার কাছে সলিউশন আছে, মাঝখানে কাজ করতেছে কন্টেন্ট মার্কেটিং। আপনি কি বলবেন, কি স্পিচ দিবেন ওই জিনিসটা আপনার জানতে হবে। জানার পরে এরপরে আসবে আপনি আসবেন মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে আসবেন। সোশ্যাল মিডিয়াতে এসে আপনি বলবেন যে আপনার তো এই সমস্যা আছে, এই সমস্যা যেহেতু আছে আমার কাছে এটা সলিউশন আছে, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখতেছেন আপনি। এই কন্টেন্টের যে বিষয়টা আছে এই কন্টেন্টটা আমরা যে জায়গায় মার্কেটিং করি, যদি আমরা সোশ্যাল মিডিয়াতে করি তাহলে সোশ্যাল মিডিয়া, যদি ট্রেডিশনাল মিডিয়াতে করি তাহলে ট্রেডিশনাল মিডিয়া। ঠিক আছে? যেহেতু আমরা আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ালেখা করতেছি এরপর বলতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যদি আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় দেন, এটা আমার কথা বুঝাইতে পারছি? আর এই জিনিসটা যদি মনে করেন আপনি সার্চ ইঞ্জিনে দেখান, যেই অ্যাডগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন ওই অ্যাডগুলো আপনি যদি সার্চ ইঞ্জিনে দেখেন ওটার আমরা বলি সার্চ ইঞ্জিন মার্কেটিং। বুঝাইতে পারছি? বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? স্যার কি বুঝতে পারছেন? কোনো কিছু না বুঝতে পারলে বলবেন। জি। ফেসবুক না, এটা হচ্ছে যত সোশ্যাল মিডিয়া আছে, মানে যত সামাজিক মাধ্যম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ভাইবার, এছাড়াও আরো যা যা আছে, লুম টুম যা আছে সবকিছু মিলে হচ্ছে যেদিকে আপনি মার্কেটিং করবেন ওইটা আমরা বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর যদি আপনি গুগলের চালায় কোনো কিছু করেন এটা আমরা বলি সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা ক্লিয়ার? সার্চ ইঞ্জিন মার্কেটিং মাথায় না নিলেও চলবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে আমরা আলাদা কথা বলবো।
এরপর দেখেন এরপরের পার্টে কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর মেইন উদ্দেশ্য কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি আমরা না করতে পারি, এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করে কোনো লাভ নেই। বুঝতে পারছি বিষয়টা? এখন আপনি একটু চিন্তা করেন, যেমন আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম 4P। 4P জিনিসটা কি, আমরা তো প্রথমে মানুষের একটু জানাই যে আমার প্রোডাক্টটা আছে, এরপরে জানানোর পরে তার একটু কনসিডারেশন স্টেজে আনি যে ভাই এটা আপনি নেন, এই করেন সেই করেন, এটা যদি আপনি আমার থেকে কিনেন তাহলে আপনি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন, তখন যে সে একটা কিছু কিনে। ঠিক আছে না? এই যে তারে আমি অ্যাওয়্যার করলাম, আমার কাছে ধরেন এই ঘড়িটা আছে, আমি একটা ব্র্যান্ড, আমি ব্র্যান্ড না, আমি আজকে নতুন একটা বিজনেস খুলছি, আমি এই ঘড়িটা সেল করবো। কারণ এই ঘড়িটা যে আমি সেল করব, এই ঘড়িটা সেল করার ক্ষেত্রে আমার প্রথমে কি করতে হবে? কারণ আপনার যদি আমি যাই বলি ভাই এটা অলিভসের একটা ঘড়ি, আপনি এটা কিনেন, আপনি জীবনে কিনবেন? কেন কিনবেন না? আপনি আমার প্রথমত চিনেন না, হয়তো আপনার প্রয়োজন নাই এটা। ঠিক আছে, ধরে নিলাম আপনার প্রয়োজন নাই। মানুষের যে জিনিসটা প্রয়োজন নাই, আপনি এটা যতই সেল করতে চান সে কোনো সময় কিনবে না এটা। তারে যদি কিনাইতেই হয়, তার প্রয়োজন নাই, তারপর তারে কিনাইতে হবে, তার ওই জায়গায় অ্যাটাক করতে হবে, ইমোশনালি অ্যাটাক করতে হবে, যে আমরা বলি ইমোশনাল মার্কেটিং। ব্রেন দিয়ে যখন আপনি মার্কেটিং খেলতে যাবেন তখন আপনি জীবনে দেখবেন সেল হয় না। আপনি ইমোশনাল মার্কেটিং করবেন, আপনার সেল হইতেছে। এখন আমি যদি বলি এই ঘড়িটা শাহরুখ খান পরে, শাহরুখ খানের ফ্যান আমি খুঁজে বের করবো ফেসবুকের ভিতরে, যে শাহরুখ খানের ফ্যান কারা আছে, শাহরুখ খানের সিনেমা দেখছে গত 3 মাসে বা গত 1 মাসে, শাহরুখ খানের সিনেমা দেখছে এরকম কতজন আছে, বা তাদেরকে আমি শর্ট লিস্ট করলাম, শর্ট লিস্ট করে তাদেরকে আমি রিটার্গেট করলাম, রিটার্গেট করার পর তাদের বললাম যে এটা শাহরুখ খানের পরে, দেখবেন একটা অ্যাড চলেও কিন্তু, যে সালমান খান যেই স্প্রে, বডি স্প্রে ইউজ করে ওই বডি স্প্রে তারা সেল করতেছে। তো এটা টার্গেট করতেছে কাকে? সালমান খানের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে। এই যে পুরো প্রসিডিউরটা আছে, এটা তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছে কার নাম দিয়ে? সালমান খানের নাম দিয়ে। কেন? কারণ উনি একটা ব্র্যান্ড, ওর ওই ব্র্যান্ডারে ইউজ করে সে নিজের কাজটা করতেছে, নিজের প্রোডাক্টটা সেল করতেছে। কিন্তু আমি যদি যাই বলতাম ভাই এটা কিনেন, জীবন ওকে কিনবেন না, কারণ আমার ব্র্যান্ড সম্পর্কে সে অবগত না। কিন্তু আমি যখন এই জিনিসটারই অনেক দিন ধরে অ্যাড চালাবো, আমি কি করি না করি, কিভাবে করছি না করছি, এই জিনিস সম্পর্কে যখন আমি জানাবো তাকে, জানানোর পর তখন বলবো যে ভাই আপনি এই প্রোডাক্টটা আমার থেকে কিনেন, তখন দেখবেন যে ওনার মানে আমার প্রতি আপনার একটা কি হবে, ইমোশনাল টাচ ক্রিয়েট হবে। তারপরে কিন্তু ঠিকই আপনি আমার থেকে প্রোডাক্ট কিনবেন। আমার কথা বুঝতে পারছি? যতগুলো ব্র্যান্ড দেখবেন সবাই দেখবেন যে আপনারা অ্যাওয়ারনেস করছে প্রথমে, অ্যাওয়ারনেস করার পরবর্তী সময় আপনি ওনার থেকে কেনাকাটা করেন। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, অ্যাক্সেস কাস্টমার রিসার্চ। হ্যাঁ জান, কাস্টমার রিসার্চ জিনিসটা কি? আপনি যদি মনে করেন আপনি স্বপ্নতে জব করেন, ঠিক আছে, ধরে নিলাম আপনি স্বপ্নের মার্কেটার। স্বপ্নতে আপনি যদি মার্কেটিং করতে হয়, আপনার অবশ্যই আপনার ফুটফল কেমন আছে, কেমন বাকেট সাইজ, কি হয়েছে না হয়েছে সবকিছু ডিটেল জানতে হবে। ডিটেল আপনি কিভাবে জানবেন? আপনার ফ্লোরে জায়গা জানতে হবে। ঠিক আছে, কাস্টমার রিসার্চ বলতে আমি বলতেছি না যে শুধু সাংকেতিক মানে সংখ্যার জিনিসপত্র। এটা এরকম হইতে হবে যে কাস্টমার যে আমার আউটলেট ঢুকতেছে, ধরেন এদিকে যে আউটলেট ঝাউতলা আউটলেটটা আছে, এই ঝাউতলা আউটলেট যে ক্লায়েন্টটা ঢুকতেছে এখন সে স্যাটিসফাইড কিনা, তার কোনো কিছু প্রয়োজন কিনা, এটাও কিন্তু রিসার্চের ভিতরে পড়ে, কাস্টমার রিসার্চে পড়ে। এখন তার সাথে কি আমার একদম রিয়েল টাইম কথা বলতে হবে। এই জিনিসটা যদি আমি ট্রেডিশনালি করি তখন হয়তো আমার হাতে কলমে জায়গায় করতে হইতেছে, মানে ওর সামনে জায়গায় কথা বলতে হইতেছে। কিন্তু আমি যদি ডিজিটালি জিনিসটা করি, মানে ফেসবুকের মাধ্যমে করি, বা ধরেন টিকটকের মাধ্যমে করি, বা ধরেন গুগলের মাধ্যমে যদি আমি করি, এই জিনিসগুলো তারা বিহেভিয়ার, কাস্টমারের বিহেভিয়ারটা ট্র্যাক করে আমারে সে রিসার্চ করে দিয়ে দিবে যে কাস্টমারের রিসার্চটা কেমন হয়েছে, কাস্টমার বিহেভিয়ারটা কেমন ছিল আমার এই পেজের জন্য বা আমার এই বিজনেসের জন্য, তার কাস্টমার বিহেভিয়ারটা কেমন ছিল। এটা অটোমেটিক কে করবে? ফেসবুক আমার জন্য করবে। শুধুমাত্র ফেসবুক না, এরকম রিসার্চ করার জন্য আলাদা আলাদা টুলসই আছে যে কাস্টমার বিহেভিয়ার ট্র্যাক করবে শুধু যাও। বুঝতে পারছি? আপনার ওয়েবসাইটে কোন জায়গায় কি ছিল, করছে না, কি করছে না করছে, কোন জায়গায় ক্লিক করছে না করছে, সবকিছু তারা ট্র্যাক করে। বুঝতে পারছি? এই যে রিসার্চের বিষয়টা আছে, ওই রিসার্চের জিনিস যখন আমরা পাবো, ফাইন্ডিংসে যখন আমরা পাবো, ওই ফাইন্ডিংস থেকে কোনো একটা কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমার মার্কেটিংটা আরেকটু এভাবে ডেভেলপ করা যায়, আমার স্ট্র্যাটেজিতে এই জায়গাটা আমরা একটু পরিবর্তন আনতে পারি। বুঝতে পারছেন? এইটা জিনিস করতে পারেন। ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসটা আপনাদের আসতেও পারে, মানে আপনারা এরকম কাজ পাইতেও পারেন। বিষয়টা হচ্ছে কি, যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে ক্লাস শুরু করার আগে আমি বলছি যে ফেসবুকের ভিতরে মনে করেন 15 মিলিয়ন মানুষ আছে, কারণ আপনার একটা নতুন ওয়েবসাইট আছে। নতুন ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইট থাকতে তো হবে না, ওই ওয়েবসাইটের ভিতরে তো ট্রাফিক থাকতে হবে নাকি? ট্রাফিকটা আপনি কোন দিক থেকে নেবেন? আপনি সোশ্যাল মিডিয়া গুলোরে ইউজ করে আপনি ট্রাফিকটা নিতে পারেন।
কিভাবে করতে পারেন, আপনি যে ফেসবুকটা আছে এই ফেসবুকের ভিতরে যদি আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালান বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইয়া যারা আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী তাদেরকে যদি আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেন, তাহলে কি হলো, আপনার ফেসবুক থেকে আপনার কই গেল, ওয়েবসাইটের ভিতরে ট্রাফিকটা ডাইভার্ট হয়ে গেল লিংকের মাধ্যমে। ওইটা আমরা দেখবো, ওইগুলা নিয়ে এত এখন চিন্তা করার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? মানে সোশ্যাল মিডিয়াতে মানুষ আছে, এখন এই সোশ্যাল মিডিয়ার মানুষরা আমি কি করলাম, আমার ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছি থ্রু ফেসবুক অ্যাডস, বুঝতে পারছি, বা থ্রু টিকটক অ্যাডস, যেটাই হোক। আমার কথা বুঝাইতে পারতেছি? এরপর দেখেন কি আছে, বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স। বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স কিভাবে দিবেন আপনি? আপনি পার্সোনালাইজ কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে পারেন। কিভাবে দিতে পারেন? আহ, আচ্ছা, এটা আমরা অ্যাডে গেলে দেখতে পারবো কিভাবে দিতে পারেন। ধরেন আপনি এখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনার ক্লায়েন্ট আপনার মেসেজ দিচ্ছে ফেসবুক পেজের ভিতরে যে অমুক প্রোডাক্টটা কিনতে চাই, ঠিক আছে? তখন আপনি যদি বড় লেভেলের কোনো বিজনেস হন, ধরুন মিডল লেভেলের কোনো বিজনেস ওনার, তখন আপনার যে কাস্টমারের কথাবার্তার বিষয়টা আছে, তখন কিন্তু প্রফেশনালি কথাবার্তা বলতে হয়। আপনার যে কোনো বিজনেসই করেন আপনার প্রফেশনালি কথাবার্তা বলতে হবে। যে ভাই কেমন আছেন, কি আছেন, এইসব টাইপ কথা বলতে হবে। আপনি স্যার কেমন আছেন, কিভাবে সাহায্য করতে পারি, আপনার ওনার যদি কোনো প্রবলেম থাকে ওই প্রবলেমটার সলিউশন দিতে হবে, খুব পোলাইট ওয়েতে সলিউশন দিতে হয়। আপনি যদি মনে করেন যে মানে পাত্তা দিতেছেন না, কিছু দোকান দেখবেন যে আপনারা কিছু দোকান দেখবেন যে ওরা পাত্তা দেন, আপনারা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেছেন তারা পাত্তা দিয়েছেন আপনার, আপনি কিন্তু ওই দোকান থেকে কিছু কিনেন না, কিন্তু তার পাশের দোকান আপনারা পাত্তা দিয়েছে, ওই প্রোডাক্টের দামটা ওই দোকানে বেশি, কিন্তু আপনি ওই বেশি দাম দিয়ে ওর থেকে কিনতেছেন, কেন কিনতেছেন? তার বিহেভিয়ারের জন্য। এটা যদি আপনি নিজে মানে ডিরেক্টলি এটা চিন্তা করেও না কিনেন, আপনার সাইকোলজিক্যালি আপনি এই কারণেই কিনতেছেন, কারণ ওর বিহেভিয়ারটা ভালো, বিহেভিয়ার ভালো কারণে আপনি নিতেছেন। এখন দেখবেন প্রতিটা দোকান, এখন দেখবেন যে আপনি প্রায় দোকানে, আমি যতগুলো দোকানে যাই প্রায় দোকানে দেখি যে তারা এখন স্যার বলে সম্বোধন করে সবাই, কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা অবস্থা হয়ে গেছে যেন সবাই অবগত এইসব জিনিস সম্পর্কে, সবাই স্যার কেমন আছেন, কি আছেন না আছেন, পরবর্তী সময় ভাই কেমন আছেন, কি আছেন, কিন্তু শুরুর দিকে সবাই এই জিনিসটা দিয়ে শুরু করে। কারণ কি হচ্ছে, পার্সোনালাইজ একটা এক্সপিরিয়েন্স দিতেছে, কাস্টমারের একটা ভ্যালু দিতেছে। আর কাস্টমারের যত বেশি ভ্যালু আপনি দিতে পারবেন তত বেশি কি করতে পারবেন, আপনি ধরে রাখতে পারবেন ওটা, ওর রিটেনশনটা বাড়াতে পারবেন। রিটেনশন মানে হচ্ছে একই একই প্রোডাক্টের জন্য আপনার একটা ক্লায়েন্টেরই বারবার প্রোডাক্টটা সেল করবেন, বুঝতে পারছি, ওই রিটেনশনটা আপনি বাড়াইতে পারবেন। এরপরে কি আছে, ইজিয়ার রিলেশনশিপ বিল্ডিং। এখন আপনি মনে করেন আপনার যে প্রোফাইলগুলো আছে, সবগুলো প্রোফাইলে আপনি অ্যাক্টিভ আছেন, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি বসায় রাখছেন, বা আপনারা এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকবেন। এখন যে ব্র্যান্ডের জন্য আপনি কাজ করতেছেন ওই ব্র্যান্ডের ভিতরে আপনার ধরেন কমেন্ট আসতে পারে, তাদের মেসেজ আসতে পারে, তাদের বিভিন্ন ধরনের কোয়ারিজ আসতে পারে, এই যে পুরো বিষয়টা আছে, এই বিষয়গুলোরে যখন আপনি খুব সুন্দরভাবে আপনি অ্যান্সার দিবেন, দুইটা কোশ্চেনই কিন্তু সেম জিনিস, দুইটা পয়েন্টই সেম জিনিস, আপনার কথা বলার যে এক্সপ্রেশনটা আছে ওই এক্সপ্রেশন দিয়ে আপনার কাস্টমারটা আপনার কি হবে, এঙ্গেজড হবে। আপনি দেখবেন যে কোনো একটা মানুষের সাথে যখন আপনি খুব সুন্দরভাবে কথা বলেন, বা আপনি কোনো একটা মানুষের সাথে কথা বলতেছেন বা শুনতেছেন, ওই মানুষের কথা শুনতেছেন, উনি যত সুন্দর করে বলবে আপনি তত মনোযোগ দিয়ে শুনবেন, এরকম হয় না? কারণ আপনার ব্রেন তার দিকে ডাইভার্ট হয়ে যায়। এসএমএস আমাদের এই জিনিসটাই করি, আমরা কি করি, মেসেজের মাধ্যমে খুব সুন্দর সুন্দর মেসেজ পাঠাই, আমরা তো এটা বইলা বুঝাতে পারতেছি না, যেহেতু আমরা বইলা বুঝাতে পারতেছি না, আর যদি অডিও পাঠাই এটা আলাদা বিষয়। যেহেতু আমরা মেসেজ পাঠাই, মেসেজের ক্ষেত্রে কি হয়, আমাদের খুব সুন্দর করে বাক্য চয়নগুলো যেগুলো আছে খুব সুন্দর করে লিখতে হয়। যদি ইংলিশে আমার ওয়েবসাইটটা হয় সেক্ষেত্রে আমার ইংলিশে আমি কমিউনিকেশন করবো, যদি আমার বাংলায় ওয়েবসাইট হয় খুব বাংলায় খুব সুন্দর করে আমার বাক্য চয়ন করতে হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এরপরে দেখেন ইমপ্রুভ ব্র্যান্ড লয়ালিটি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা, যে কোনো এটা ব্র্যান্ড হোক আর লোকাল বিজনেস হোক, আপনার লয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যেমন ধরেন আমার ল্যাপটপের কথা যদি বলি, আমার এই ল্যাপটপে যদি কোনো সমস্যা হয় আমি একটা দোকানেই যাই বারবার, বুঝতে পারছেন? এমন আপনাদেরও হয়তো কোনো কিছু আছে, যেমন ধরেন আপনার ঘড়ি নষ্ট হয়ে গেছে আপনি ওই দোকানে যান, আপনার কিছু একটা নষ্ট হয়ে গেছে আপনি কোনো একটা নির্দিষ্ট দোকানে যান, কারণ আপনি জানেন ওই দোকানে গেলে আমি ভালো একটা সার্ভিস পাবো। এই যে আপনি মনে করতেছেন যে এদিকে গেলে আমি ভালো একটা সার্ভিস পাবো, দিস ইজ কল লয়ালিটি। আপনি ওই বিজনেসের প্রতি আপনি লয়াল, আপনি এই বিজনেসের ছেড়ে অন্য কোনো বিজনেস দেখছেন না। এই এখন এই লয়ালিটিটা বাড়াইতে হবে কে করবে? এটা কি কাস্টমার করবে? এটা কাস্টমার করবে না, এটা করবে কি বিজনেস ওনার যে আছে বা বিজনেসের যে এক্সিকিউটিভ আছে ওই এক্সিকিউটিভ করবে। আমার কথা কি বুঝাতে পারছি? এই যে দুইজনের ভিতরে একটা সম্পর্ক, আদান প্রদানের সম্পর্ক, এই সম্পর্কটা সৃষ্টি করবো কিভাবে আমরা? আমাদের কথার মধ্য দিয়ে, আমাদের সার্ভিসের মধ্য দিয়ে, আমাদের বিহেভিয়ারের মধ্য দিয়ে। কারণ আপনার যদি বিহেভিয়ার খারাপ হয় আপনার কাছে দ্বিতীয়বার ক্লায়েন্ট আসবে। ধরেন আপনি আপনি খুব ভালো সার্ভিস দিচ্ছেন, আপনি ওরে ধরেন উনি ফেসবুক এড করতে আসছে, আপনি খুব ভালো সার্ভিস দিচ্ছেন ওরে, আপনি যখন টাকাটা পাইছেন তখন ওর উল্টা পাল্টা ব্যবহার শুরু করছেন, সে কি আর দ্বিতীয়বার আপনার যদি অ্যাড চালাবে? কিন্তু কখনোই আসবে না। আমার কথা বুঝতে পারছেন? তো আপনি যখন কাস্টমারের সার্ভিস দিবেন, একদম মনে হইতে হবে যে আপনার জন্ম হয়েছে ওরা সার্ভিস দেওয়ার জন্য, এটা আমার কথা না।
এটা যারা সেলসে কাজ করে এটা তাদের কথা। যে আপনি যখন কোন একটা কাস্টমারকে সার্ভিস দিবেন তখন আপনার ওরে এমন ফিল করাতে হবে যে আপনার জন্মই হইছে কি করার জন্য, ওনারা সার্ভিস দেওয়ার জন্য। বুঝতে পারছি? আপনি দেখেন বড় বড় যে আউটলেট গুলো আছে, ধরেন আড়ং এ গেছেন, আড়ং এ তো তাও এখন অনেকটা ইয়ে হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে। কিন্তু আপনি যদি জেনুইন যেসব ব্র্যান্ড গুলো আছে ওইগুলোতে যান, দেখবেন যে স্যার কিভাবে হেল্প করতে পারি, কি হয়েছে না হয়েছে, আপনার কোনো একটা সমস্যা, ধরেন ভুলটা তাদেরই বা ভুলটা আপনারই। আমি কিন্তু স্বপ্নের একটা উদাহরণ দিছিলাম আপনাদেরকে, ভুলটা ওনারই ছিল কিন্তু ওই ভুলটাও আমরা নিয়ে নিছি। কেন নিয়ে নিছি? কারণ ওনারে আমি কোনো সময় বলতে পারবো যে ভুলটা আপনার, ওনার আমি কি করতে পারি, এডুকেটেড করতে পারি যে স্যার এই জিনিসটা এভাবে করেছিলেন এই কারণে আপনার এই প্রবলেমটা হয়েছে, কোনো সমস্যা নেই, আপনাকে আমি রিপ্লেস করে দিতে পারি কিনা। এতে কি হলো, ওনার সাইকোলজিতে কিন্তু হইলো না যে যে স্বপ্ন থেকে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, তখন কি হলো যে স্বপ্ন আমার কাস্টমার সার্ভিসটা অনেক ভালো যায়। আমার কথা কি বুঝতে পারছি? এই যে আমি ওরে ভালো একটা সার্ভিস দিলাম, ভালো একটা সার্ভিসের বিপরীতে সে কি হলো, আমার একটা লয়াল কাস্টমার হয়ে গেল। সে যদি দ্বিতীয়বার নাও আসতো, সে আবার আমার কাছে আসবে। কেন আসবে? কারণ আমার এই যে আমি তার জন্য একটা ভালো একটা সুবিধা দিচ্ছি যে আপনি আবার ইয়ে করেন, আমি কি আপনাকে দিব কিনা সুবিধাটা, বা আপনার যে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে ওইটাকে আপনার দিয়ে দিব কিনা। বললাম তো 90% সময় এটা নাই আসে, উত্তর নাই আসে যে তো প্রয়োজন নেই। কিন্তু 10% সময় বলে যে ঠিক আছে দিয়ে দেন, যখন ক্লায়েন্টেন্টটা বেশি ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে? তো ওইটা কোনো ফ্যাক্টর না, আপনার 10%-এর জন্য আপনার বিজনেসে তেমন কোনো ইয়ে হয় না, যদি আপনি ঠিকঠাক করে বিজনেস চালাইতে পারেন। এরপর যে বেটার কনভার্সন রেট, কনভার্সন রেটের বিষয়টা কি, মানে আপনি ফেসবুক অ্যাড চালাইতেছেন, আপনার বিজনেসটা আছে, আপনি ফেসবুক অ্যাড চালাইতেছেন, এখন আপনি ডাইনামিক্যালি আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসটা কোন দিকে যাচ্ছে। কেমনে বুঝবেন? ফেসবুকের যে অ্যাড ম্যানেজারটা আছে ওইটার ভিতরে আপনি পুরো স্ট্যাটিস্টিক পাবেন, আপনার বিজনেসটা কেমন গ্রো করতেছে না করতেছে, কি হইতেছে না হইতেছে, এই সব কিছু আপনি ডাটা পাবেন। আপনি নিজে মানে চোখে দেখতে পারবেন যে আমার বিজনেসটা এমন উপরের দিকে উঠতেছে নাকি উপরের দিকে ওইটা আবার নিচের দিকে নেমে যেতেছে। বিষয়টা আবার এরকম গ্রাফের ভিতরে দেখায় না কিন্তু, মানে আপনার ভিজুয়াল করতে হবে জিনিসটা। আপনি ওই সংখ্যাগুলো দেখে দেখা, আমরা এটার বলি ডেটা ড্রিভেন মার্কেটিং। এই ডাটার উপরে যখন আমরা মার্কেটিং করা শুরু করি ওইটার আমরা বলি ডাটা ড্রিভেন মার্কেটিং। ঠিক আছে? ওই ডাটা নিয়ে যখন আমরা রিসার্চ করি তখনই আমরা বুঝতে পারি যে আমার বিজনেস কি উপরের দিকে যাইতেছে নাকি নিচের দিকে যাইতেছে। আমার কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার কনভার্সন রেট। এদিকে কনভার্সন রেটটা বাড়ানোও যায়। আমাদের ট্রেডিশনাল ওয়েতে যেরকম কনভার্সন রেটটা একটু বাড়ানোটা একটু টাফ, কিন্তু এই জায়গাতে আমরা কনভার্সন রেটটা বাড়ানো কাইন্ড অফ ইজি, যদি আমি ঠিকঠাক করে আমার ফানেলিং করতে পারি। ফানেলিং সামনে আসে, ওইটা তখন কথা বলবো। অ্যাক্সেস, কম্পিউটার রিসার্চ। এখন ধরেন আপনার একটা কাপড়ের দোকান আছে, কারণ কাপড়ের দোকান তো দুনিয়াতে অনেক কাপড়ের দোকান আছে, কারণ প্রতিজনই কি আপনার কম্পিটিটর? সবাই কিন্তু আপনার কম্পিটিটর না। আপনি কোন ধরনের কাপড় নিয়ে কাজ করতেছেন, ওই ধরনের যে নিশটা নিয়ে কাজ করতেছেন ওই নিশের যারা কাজ করছে তারা আপনার কম্পিটিটর। আর কম্পিউটার যদি আপনি ট্রেডিশনালি রিসার্চ করতে যান, আপনি জানবেন যে কম্পিউটার আপনার এই পাশের যে দোকানটা আছে সে গত বছর কত টাকা সেল করছিল, আপনি এটা জানতে পারবেন না। জানতে পারলেও একদম ইকুরেট ডাটা পাবেন না। বুঝতে পারছি? কিন্তু আপনি যখন ফেসবুকে অ্যাড চালাবেন তখন কম্পিউটার রিসার্চ ডাইনামিক্যালি করতে পারবেন, যে গত বছর ওই ব্র্যান্ড কি করছে আমি কি করতে পারি, ও কোন জায়গায় তার কাজগুলো করছে আমি কেন এই জায়গাতে করি নাই, ও কোন জায়গায় তার স্ট্রেংথটা কি আছে আমার উইকনেসটা কি আছে, তার যে স্ট্রেংথটা আছে আমি ওইটার স্ট্রেংথ বানাই, আমার যে উইকনেসটা আছে ওইটার আমি স্ট্রেংথে গ্রো করি। এটার আমরা বলি SWOT, স্লট অ্যানালাইসিস। আপনি হয়তো জানেন স্লট অ্যানালাইসিস মানে এদিকে হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস। এই জিনিসগুলো আমরা যখন অ্যানালাইসিস করি, এই অ্যানালাইসিস করতে গেলে আমার কম্পিউটারে কই কি আছে, আমার কোন জায়গায় কি দুর্বলতা আছে আমি এগুলো জেনে যাই। বুঝতে পারছি? এরপরে কি আছে, কস্ট ইফেক্টিভ। এখন ধরেন আপনারে বলা হয়েছে যে আপনার আমার একটা দোকান আছে, আমার এটার জন্য মার্কেটিং করতে চাই, এটার কোনো ফেসবুক পেজ নেই, তখন আপনি কি বলবেন, ভাই মার্কেটিং করান, আপনি ব্যানার করান, পোস্টার লাগান, ফেস্টুন লাগান, এরপর হচ্ছে ব্রুশিয়ার, ব্রুশিয়ার দেন, এগুলো বলবেন না, এইসব মার্কেটিং স্ট্র্যাটেজি দিবেন না। কারণ আপনার একটা ফেসবুক পেজ আছে, ধরেন আপনার মার্কেটিং বাজেট হচ্ছে 10,000 টাকা, ধরে নিলাম মার্কেটিং বাজেট 10,000 টাকা। কারণ এই 10,000 টাকা দিয়ে আপনি কি করবেন, যদি ফেসবুকে আপনার পেজ থাকে, ভালো একটা কন্টেন্ট দেওয়া পেজ থাকে, তখন আপনি কি করবেন, 10,000 টাকার 5,000 টাকা আপনি অ্যাওয়ারনেসে ফালাইলেন, 2,000 টাকা একটা ডিসকাউন্ট দেওয়াতে দিলেন, ডিসকাউন্ট অ্যাডে দিলেন। ঠিক আছে? মানে কনসিডারেশন স্ট্র্যাটেজি দিলেন। তারপরে আপনি যে 2,000 টাকাটা বা 3,000 টাকা যেটা আছে ওই 3,000 টাকা আপনি সেলসের জন্য চালালেন, তখন দেখবেন এই সেলসের জন্য অ্যাওয়ারনেস করায় না, তারা ডিসকাউন্ট দিয়ে এরপরে যে 3,000 টাকা আপনি ফালাইতেছেন না মার্কেটে, ওই 3,000 টাকা দিয়ে আপনার 10,000 টাকার উপরে সেল হইতেছে। মানে 10,000 টাকা আসবে আসবে, হয়তো এটা কয়েক গুণ 10x আপনার সেল হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এইগুলো কিন্তু আমার মানে হাতে ধরে কাজ করে এরপর আপনারা বলা এক্সপেক্ট কথাবার্তা, এমন না যে মানে মন চেয়েছে আমি বলতেছি। এটা এই জায়গাতেও আমরা ইমপ্লিমেন্ট করছি, মানে কুমিল্লাটিতে আমরা ইমপ্লিমেন্ট করছি, বা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা এগুলো ইমপ্লিমেন্ট করি।
বুঝতে পারছেন? তো এই যে জিনিসগুলো আমরা প্ল্যানিং করে 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 এরপরে এই জিনিসগুলোতে আসি, দেখবেন যে আপনার কস্টটা ইফেক্টিভ হয়। কেন কস্ট ইফেক্টিভ হয়? ধরেন আপনি মাইকিং করতে যাবেন, যে ধরেন টপ 10 70% ডিসকাউন্ট দিতেছে তার সবগুলো প্রোডাক্টের উপর। কারণ এটার জন্য মাইক ভাড়া করতে হইতেছে, একটা গাড়ি ভাড়া করতে হইতেছে, যে কথা বলবো তার জন্য ভাড়া করতেছে। আর যদি আপনি অডিও করেন, অডিও রেকর্ড করেন, ওটা তো আরো বেশি কস্ট যায়। মানে ৩-৪ হাজার টাকা শুধু আপনার রেকর্ডিং কস্ট চলে যাবে। ঠিক আছে? তো এরকম করে করে আপনার ১০,০০০ টাকার উপরে যাবে এটা। আর আপনার আউটলেট তো একটা না, সারা বাংলাদেশে আপনার আউটলেট আছে। তো সারা বাংলাদেশে আপনি যদি মনে করেন যে ৬৪ জেলায় একটা করে আউটলেট আছে, প্রতিটা আউটলেটে ১০,০০০ টাকা করে দিতেছেন, তো এবার চিন্তা করেন আপনার কত টাকা যাইতেছে। আর ওই জায়গাতে আপনি শুধু ফেসবুকে অ্যাড চালাইতেছেন। আমার কথা বুঝতেছেন? তো ওইটা বেশি মোর এফেক্টিভ। আপনি ফেসবুকে চালান, গুগলে চালান, যেদিকে চালান। তো যদিও বাংলাদেশের মার্কেটের জন্য গুগলেরটা একটু কস্টলি, ঠিক আছে? কারণ একটা ক্লিক করলে আপনার $২-৩ কাইটে নেওয়া যায়। ওই কারণে বড় বড় ব্র্যান্ডরা গুগলের চালায়, আর যারা একটু মিডল বিজনেস তারা হচ্ছে ফেসবুক এর ভিতরে বেশি ফোকাস দিয়ে রাখছে। আমার কথা বুঝতে পারছি? সামনে টিকটক আসবে, তখন আবার হয়তো একটু ফেসবুকটা ডাউন হতে পারে। হাই ব্র্যান্ড অথরিটি। এখন দেখেন গত ক্লাসে আমি কি দেখাইছিলাম আপনাকে? আমি আপনাকে দেখাইছি আড়ং দেখাইছি, ঘরের বাজার দেখাইছি, আরো মনে হয় কিছু কিছু দেখাইছি। এবার আড়ং আমি বাদ দিই, আড়ং এর আগে থেকে প্রিভিয়াসলি তাদের একটা ব্র্যান্ড অথরিটি আছে, মার্কেটে তাদের একটা শেয়ার আছে। কিন্তু ঘরের বাজারের শেয়ার কিন্তু বেশি দিন না, তারা রিসেন্টলি মার্কেটে ঢুকছে। কিন্তু তারা রিসেন্টলি ঢুকা এই যে অর্গানিক, তাদের ইন্ডাস্ট্রিটা কি? অর্গানিক ইন্ডাস্ট্রি না? এই অর্গানিক ইন্ডাস্ট্রি কিন্তু আরো আগে থেকে ছিল। মানে তারা আসার আগে থেকেই অর্গানিক জিনিসটা সেল হইতো। তারা আপনার কি মধু কিনতেন না, বাদাম কিনতেন না, কিন্তু এত অর্গানাইজড হইতে কি বাদাম কিনতেন, মধু কিনতেন? তখন একটা কি চিন্তা ছিল, আরে খুলনা থেকে মধু আনি, খুলনাতে অরিজিনাল মধু পাওয়া যায়। কিন্তু ওই যে অরিজিনাল মধু আনছেন ওইটার ভিতরেও কিছু একটা মিশানো আছে। ঠিক আছে? কিন্তু এখন তারা যখন আপনাদের দেখাইতেছে যে তারা চাকটা ভাঙতেছে, তারা চাকটা থেকে খুলে আনতেছে, এটা পিউরিফাই করতেছে, তারা যে সরিষার তেলটা সেটা পিউরিফাই করতেছে, করার পরে তারা আপনাদের দেখা যাচ্ছে প্যাকেজিং করতেছে, এরপরে দেখা যাচ্ছে ডেলিভারি করতেছে, তাদের একটা ওয়েবসাইট আছে, তাদের একটা ফেসবুক পেজ আছে, তাদের প্রতিটা ক্লায়েন্ট, তাদের যে ইয়ে আছে, এমপ্লয়ি যারা আছে, তাদের প্রতিজনের একটা ফেস ভ্যালু আছে। এই যে ফেস ভ্যালু গুলো আছে, এগুলো সব কিছু দেখায় তা আপনারা কি করলো, আপনার প্রতি মানে আপনার কাছে তার একটা কি করলো, ট্রাস্ট বিল্ড করলো। এই যে ট্রাস্ট বিল্ড যে করলো, এটারই আমরা বলছি ব্র্যান্ড অথরিটি। আপনি ওই ব্র্যান্ডটা, ওইটা কিন্তু আগে ব্র্যান্ড ছিল না। ডে ওয়ান যখন ঘরের বাজার ছিল তখন কি ওইটা ব্র্যান্ড ছিল? কিন্তু ব্র্যান্ডটা আসলে বানায় কারা? ব্র্যান্ডটা আসলে বানায় মানুষটাই। আপনি যখন ওইটার প্রতি একটু ট্রাস্ট গেইন করা শুরু করবেন, আস্তে আস্তে ব্র্যান্ডের দিকে মুভ করা শুরু করবেন। বুঝতে পারছি? আর তাদের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি অনেক স্ট্রং ছিল এই কারণে। আপনার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি নিয়েও পড়ালেখা করতে হবে। অ্যাজ এ মার্কেটার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি নিয়েও মাথায় জিনিসপত্র রাখতে হবে। যদিও ব্র্যান্ডিং এর দায়িত্ব, কোম্পানি ব্র্যান্ডিং এর দায়িত্ব একজন ডিজাইনারের হয়, কিন্তু ব্র্যান্ডিংটা কিভাবে করবেন, কিভাবে মানুষের এই জিনিসটার সাথে অভ্যস্ত করবেন, ওইটা একটা মার্কেটারই জানতে হবে। ওইটা তো আর ডিজাইনার জানবেন। ডিজাইনার হয়তো কালার সাইকোলজি নিয়ে কাজ করতে পারে, যে আমার এই ব্র্যান্ডের জন্য এরকম কাস্টমার সাইকোলজি, কাস্টমার আছে, এই কাস্টমার বেজের জন্য কাস্টমার বেজের সাইকোলজিটা এরকম ভাবে কাজ করে, তাইলে আমরা এই কালারে নিয়ে কাজ করি। বুঝতে পারছেন? মানে ডিপ জিনিসটা বুঝতে পারছেন? আমার এই যে জিনিসটা আছে, আপনার এই যে এদিকে আমার যে স্লাইডটা দেখছেন, এদিকে আমি দেখবেন যে সব নীল দিয়ে লেখা রাখছি। এই স্লাইডে আমি কেন নীল দিয়ে রেখে রাখছি আপনারা বলতে পারবেন? ব্লু যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার একটু ভালো ফিল করে, আপনার ভিতরে ট্রাস্ট গেইন করে। ঠিক আছে? আপনি যখন ব্লু জিনিসগুলো দেখবেন আপনার একটু ভালো লাগবে, ব্রেনটা একটু হ্যাপি হ্যাপি ফিল আসে। আপনি যখন স্লাইডগুলো, আমি এদিক থেকে বেরো যাওয়ার পর আপনারা যখন স্লাইডগুলো দিব, তখন আপনি যাবেন, আপনি দেখবেন আপনার ভালো লাগবে। ঠিক আছে? হোয়াইট আর ব্লু, আর কোনো কিছু নাই, জাস্ট আমাদের একটা লোগো আছে, ওটা দেওয়া দরকার, এই কারণে দেওয়া, না দিলে ওইটাও দিতাম না। এই যে পুরো বিষয়টা আছে, কালার নিয়ে একটু খেলতে জানতে হয় আর কি, এটাই হচ্ছে মেইন বিষয়। এই স্লাইডে কোনো সমস্যা আছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়া আর্নিং অপরচুনিটি, এটা একটু বেশি লেন্থ না করি। এটা কমিশন বেসড, আপনি বিভিন্ন স্পন্সর নিতে পারেন। ধরেন আপনার একটা পেজ আছে, ধরেন ওই পেজের ভিতরে 10 লাখ, 12 লাখ, 13 লাখ, 1 মিলিয়ন ফলোয়ার আছে। এখন আপনি কোনো একটা ব্র্যান্ড আসছে যে ভাই আপনার এদের তো অনেক ইয়ে আছে, তো যেহেতু আপনার অনেক ক্লায়েন্ট বেজ আছে, আপনার আমার এই একটা আমার যে প্রোডাক্ট আছে আপনি এদিকে একটা প্রমোশন করেন। দেখবেন বিভিন্ন সময় বড় বড় যারা মার্কেটার আছে বা ধরেন বড় বড় ইউটিউবার আছে, তারা বিভিন্ন প্রোডাক্টের কি করে, প্রমোশন করে না? ওই প্রমোশনটারই স্পন্সর ডেট বলতেছি, এই স্পন্সর করে আপনি নিতে পারেন অ্যাফিলিয়েট প্রোডাক্ট। ধরেন আপনারে আমি বললাম যে ভাই আমার এই ঘড়িটা আছে, আপনি আপনার চ্যানেলের ভিতরে, আপনার চ্যানেলে 1 মিলিয়ন ফলোয়ার আছে, এই ফলোয়ারের থেকে আপনি এই প্রোডাক্টটা, আপনার যে ভিডিও আছে ওই ভিডিওতে আপনি এই জিনিসটার প্রমোশন করেন, যতগুলো সেল হবে তার 10% আপনি। দিস ইজ কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট প্রোডাকশন। এরপর হচ্ছে সেলস ইউর ওন প্রোডাক্ট, মানে আপনি হচ্ছে যে আপনার নিজের একটা প্রোডাক্ট বানাইতে পারবেন। দেখবেন বর্তমানে কি হয়, আগের বিজনেসম্যান যেমন ধরেন পিএইচপি যে কোম্পানিটা আছে, বা ধরেন বসুন্ধরা,
বা ধরেন বড় বড় যেসব কোম্পানিগুলো আছে তারা কি করছে, তারা আগে তাদের যে এমডি গুলো আছে বা ধরেন চেয়ারম্যান গুলো আছে তাদেরকে আমরা চিনেন কেন, যে বসুন্ধরার চেয়ারম্যান এইভাবে চিনেন না, কিন্তু বর্তমানে যারা বিজনেস করছে তাদেরকে কিভাবে চিনেন, তাদেরকে আপনি চিনতে চান কোন একটা কন্টেন্টের মাধ্যমে। এখন একটু এই জিনিসটা একটু ঘুরে গেছে, আগে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার হয় তারপর একটা বিজনেস করে, আগে কি করতো, আগে বিজনেস করতো, বিজনেসটা স্কেল করতো, তারপর ওনার একটা পপুলারিটি আসতো, ঠিক আছে। আর এখন কি করে, এখন হচ্ছে কন্টেন্ট বানায়, কন্টেন্ট ক্রিয়েটর হয়, কন্টেন্ট ক্রিয়েটর থেকে সে বিজনেসম্যান হয়ে যায়। আমার কথা বুঝতে পারছি। তো এই যে প্রোডাক্ট আপনি এখন ধরেন আপনি কন্টেন্ট বানাইতে 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 আপনার মনে হচ্ছে যে ভালো, আমি তো 2-3 বছর ধরে বা 4-5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, এবার আমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স লঞ্চ করতে পারি। আপনার যে ক্লায়েন্ট বেস আছে, আপনার ফেসবুকে ক্লায়েন্ট বেস আছে, আপনার ইউটিউবে ক্লায়েন্ট বেস আছে, এখন আপনি যদি দেন আপনার কোর্সটা যদি দেন, আপনার যে লয়াল কাস্টমারটা আছে ওই কাস্টমারটা আপনার থেকে কিনে নিবে, বা আপনার যে লয়াল যে ভিউয়ারটা আছে, লয়াল যে সাবস্ক্রাইবারটা আছে সে আপনার থেকে কোর্সটা কিনে নিবে। আমার কথা বুঝতে পারছি। আচ্ছা, কনসালটেন্সি, গেট পেড টু শেয়ার ইউর নলেজ, এটা তো আমরা কনসালটেন্সি বলি, আমার নলেজটা আপনার আমি দিতেছি, এটা আমরা কনসালটেন্সি বলতেছি না। ধরেন আপনার কাছে এখন বিজনেস ওনার আসলো যে আমার এই বিজনেসের এই অবস্থা, এখন আমার একটু বলেন যে কি করতে পারি। আপনার যে দুটুকু আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান পরিধির ভিতরে যত ইনফরমেশন আছে আপনি ওনারে দিবেন, ওইটার বিপরীতে আপনি কি নেবেন, চার্জ নিবেন। মানে আপনার যে নলেজটা আছে ওইটা আপনি মনিটাইজ করে নিলেন। এরপরে কি আছে, ফাইন্ড ব্র্যান্ডস পার্টনার টু ডিরেক্টলি, আপনি ব্র্যান্ডসদের সাথে পার্টনার হয়ে যেতে পারেন, এটা আমরা যেটা বলি ব্র্যান্ডস অ্যাম্বাসিডর, ঠিক আছে। ব্র্যান্ডস অ্যাম্বাসিডর, এন্ড ব্র্যান্ডস অ্যাম্বাসিডর আর উপরে যেটা দেখতেছেন আপনি স্পন্সর্ড, ওইটাও কাইন্ড অফ সেমই, কিন্তু ব্র্যান্ডস যেটা ব্র্যান্ড অ্যাম্বাসিডর যেটা, ওইটা হচ্ছে যে ব্র্যান্ডের সাথে আমি সরাসরি কানেক্টেড। যেমন শাহরুখ খান, শাহরুখ খান কোন একটা ব্র্যান্ডের অ্যাম্বাসিডর, এটা সরাসরি ওনার সাথে একটা ডিল হয়ে গেছে যে এত কোটি টাকার বিনিময়ে আমি আপনাদের ব্র্যান্ডের প্রমোশন করব, ঠিক আছে। কিন্তু উপরের যেটা আছে এটা কিন্তু এরকম না, এটা একটা মানে খানিক সময়ের জন্য, ধরেন একটা ভিডিও বা 2টা ভিডিও বা 7টা ভিডিও বা এই মাসে যতগুলো ভিডিও বানাবেন এগুলো সবগুলোর ভিতরে আমার পোস্ট, আমার কথাবার্তা চলবে, মাঝে মাঝে আমার কথাবার্তা আসবে বা আমার স্লাইড একটা আসবে, এরকম করে বলে দেবে। কিন্তু যখন ব্র্যান্ড পার্টনার হয়ে যাবে তখন একটা লং টার্মের ইয়েতে যাবে, যে 5 বছরের জন্য আপনাকে নেওয়া হলো বা 10 বছরের জন্য আপনাকে নেওয়া হলো, ওইরকম করে আপনি হইতে পারেন। এখন এই জিনিসটা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার নিজের আসলে ফেস ভ্যালু থাকতে হবে। আপনার নিজের ফেস ভ্যালু না থাকলে আপনি কোনো সময় ব্র্যান্ড অ্যাম্বাসিডর হবেন না। ব্র্যান্ড অ্যাম্বাসিডর কারা কারা হয়, যারা হচ্ছে যে নিজের একটা ফেস ভ্যালু আছে, তার কথা মানুষ শুনে এবং মানুষ শুনে ওই জিনিসটাতে অ্যাকশন নেয়, তারা সেলিব্রিটি। সেলিব্রিটিরা হচ্ছে আপনার হয় ব্র্যান্ড অ্যাম্বাসিডর। তো ব্র্যান্ড অ্যাম্বাসিডর হতে গেলে আপনার সেলিব্রিটি হতে হবে, আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে সেলিব্রিটি হওয়া। আপনি যা শিখতেছেন ওটা নিয়ে কন্টেন্ট বানানো শুরু করেন, বুঝতে পারছি। এরপরে দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এদিকে আমরা কিছু দিছি, এছাড়াও অনেকগুলো আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, এগুলো সবগুলোতেই আপনার প্রোফাইল থাকতে হবে। এগুলোতে সবগুলোতে যখন প্রোফাইল থাকবে আপনার, সবগুলোতে অর্গানাইজড ওয়েতে প্রোফাইল থাকবে। হয়তো আমরা ফেসবুকটা অনেক জোর দিয়ে দেখাবো, কারণ ফেসবুকের ভিতরে যে পরিমাণ সেটিংস আছে এই পরিমাণ সেটিংস অন্য কোনোগুলোতে নেই। মানে ফেসবুক আপনি যে পরিমাণ ডাটা স্টোর করতে পারেন বা ফেসবুক আপনার থেকে যে পরিমাণ ডাটা স্টোর করে অন্য কোনো প্রোফাইল এত ডাটা স্টোর করেন আপনার থেকে, বুঝতে পারছেন। সেম, একদম সেম প্রফেশনাল সেটআপ। আমাদের এই যে সেটআপটা করবো এই সেটআপটা আমরা বলতেছি প্রফেশনাল সেটআপ। এই প্রফেশনাল সেটআপটা আমার এরকম ভাবে করতে হবে যে আমার এই কোর্স চলাকালীন, আমার কোর্সটা 6 মাসের না, গুগল যাতে আমার 3 মাসের ভিতরে তার গুগলে ইন্ডেক্স করায় নেয় আমাকে, বুঝতে পারছেন, যাতে গুগলে আপনার নামটা সার্চ করলে আপনার প্রোফাইলগুলো আসে। কেন আসবে, অবশ্যই আসতে হবে। কেন আসতে হবে, ধরুন আপনি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে আছেন, এখন ক্লায়েন্ট আপনি বলছেন যে আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আপনার তো প্রমাণ করতে হবে না, আপনি নিজের পোর্টফোলিও দিয়ে দেখাইতে পারেন, এটা তার একটা ট্রাস্ট বিল্ড। আমি যেটা করি আর কি, আমি তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি না, তারপরও ধরেন আমি যখন আমার নামটা লিখে সার্চ করি গুগলে, তখন হচ্ছে আমার গুগলের সব কিছু চলে আসে, আমার ওয়েবসাইট, আমার প্রোফাইল যা আছে সব আসে, বুঝতে পারছেন। এই যে জিনিসটা আনলাম, আনার পরে তখন আমি তারা যখন এই জিনিসটা দেখাই যে দেখো আমার এই প্রোফাইলে যেহেতু আমি তোমার আনতে পারছি, আমারটা যেহেতু আমি আনতে পারছি, তোমারটাও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো, বুঝতে পারছেন। মানে আমার আমার কাজ যদি আমি নিজে করতে পারি, আপনার কাজটা আমি করতে পারবো। মানে আমি নিজেরাই নিজে গুগলে র্যাঙ্ক করে দিতে পারি না, আপনারা কেমন আমি গুগলে র্যাঙ্ক করা, আমার কথা কি বুঝাইতে পারছি, বিষয়টা ক্লিয়ার। এদিকে আমরা ফেসবুকে যে জিনিসটা দেখাবো, এর মানে এই না যে আমি ইনস্টাগ্রাম সেট আপ আপনারা দেখাবো না, এর মানে এই না যে ইউটিউব সেট আপ দেখাবো না, আমি সবই দেখাবো। কিন্তু ইউটিউবে আমরা একটু বেশি সময় দিব, যে কভার ফটোটা কেমন হবে, আপনার প্রোফাইলটা কেমন হবে, বায়োটা কেমন হবে, জিনিসগুলো একটু ডেসক্রিপ্টটা মানে একটু লং বলবো। আর যখন আমরা বাকিগুলোতে যাবো তখন হচ্ছে আমরা, আপনারা তো জানেনই কি কোন জায়গাতে কি থাকতে হবে, আমি যদি প্রতিটা জিনিস সেই বারবার 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 বলি আমার শুধু শুধু টাইমগুলো লস হবে, বুঝতে পারছেন। তো ওই জিনিস করার কোনো দরকার নেই। এই জিনিস আমরা এদিকে 10টা দিছি, এরকম আরো অনেক আছে,
আপনারা যদি মনে হয় যে ওইগুলোতেও প্রোফাইল খুলবেন খুলতে পারেন, কোনো সমস্যা নাই এগুলো নিয়ে। কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল এবং মার্কেটের ভিতরে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। যেমন লিঙ্কডইন, লিঙ্কডইন হচ্ছে একদম প্রফেশনাল। লিঙ্কডইন আমি আবার হাতে কলমে আপনাদেরকে দেখাবো, একদম ওই ফেসবুক যেভাবে দেখাবো লিঙ্কডইনটাও সেম ওয়েতে দেখাবো। আমার কথা বুঝতে পারছি? কারণ লিঙ্কডইন থেকে আমাদের কাস্টমার জেনারেট হয়, অ্যাজ সেম এস আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ, অ্যাজ সেম এস হচ্ছে ইনস্টাগ্রাম। এই জায়গাগুলো থেকে আমাদের ক্লায়েন্ট আসার একটা চ্যানেল থাকে। চ্যানেল সব জায়গায়, এগুলো প্রতিটাই একটা ক্লায়েন্ট চ্যানেল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বিষয়গুলো কয়েকটা দেখলাম, ওই জিনিসগুলো বেশি ইফেক্টিভ, বুঝতে পারছি? টিকটকও বেশি ইফেক্টিভ বর্তমানে। যতদিন না বাংলাদেশে টিকটক অ্যাড ঢুকতেছে, যার যার টিকটক প্রোফাইল আছে, মানে একটা ভালো কথা কইতেছি, ভবিষ্যতে নাহলে পস্তাবেন। কেন কইতেছি? যার যার ভালো প্রোফাইল আছে টিকটকে, এখন থেকে কন্টেন্ট বানানো শুরু করেন, রিচ নেওয়া শুরু করেন। কারণ এখন হচ্ছে অর্গানিক রিচের সময়। একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকটা যখন অ্যাডটা আনে নাই বাংলাদেশে, তখন কিন্তু মানুষ অনেক তাড়াতাড়ি ভাইরাল হইতো। মানে কন্টেন্ট বানাইতো, কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে, সে মানুষের মন জয় করে নিছে। কিন্তু যখন অ্যাডটা আসা শুরু করছে, যখন অ্যাডটা ঢুকে গেছে, তখন কিন্তু এখন আর আপনি অর্গানিক কোনো রিচ পান না। আপনি আমাদের একটা ছবি পোস্ট করেন, ওই আপনার ফ্রেন্ড লিস্টে যে কয়জন আছে ওরাই দেখে। ধরেন 2000 ফ্রেন্ড লিস্ট আছে 2000, আপনার থেকে লাইক দিয়েছে 20টা 30টা 40টা, ওই যে 2000 মানুষের সে রিচ করতে দিতেছেন। এখন রিচ করতে হলে কি করতে হবে? ফেসবুক অ্যাড দিতে হবে, এঙ্গেজমেন্ট অ্যাড চালাইতে হবে, বুঝতে পারছি? তো এই যে অ্যাডের যে প্রসিডিউরটা, অ্যাডের যে সাইকোলজিটা কোম্পানি অ্যাপ্লাই করে, ওই অ্যাপ্লাই কিন্তু এখনো টিকটক বাংলাদেশের মার্কেটে করেনি। যদিও বাংলাদেশে 5টা কোম্পানি টিকটক অ্যাড চালায়, এগুলো জাস্ট টেস্টিং পারপাসে চালাইছে তারা, যে বাংলাদেশের মার্কেটে টিকটক অ্যাডটা কিভাবে কাজ করবে, সাইকোলজি বিহেভিয়ার গুলো ট্র্যাক করতেছে তারা কাস্টমার, বুঝতে পারছেন? তো এখনই আপনাদের একটা হাই টাইম যে আপনাদের যে টিকটক প্রোফাইল গুলো আছে ওইগুলো এজ এ ডিজিটাল মার্কেটার, যদি ইন ফিউচারে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করার ইচ্ছা থাকে, আজকে থেকে আপনাদের কাজ হচ্ছে ওই প্রোফাইল গুলোতে কাজ করা। প্রোফাইল সেটআপ আমি দেখাই দেবো, কিন্তু কন্টেন্ট আমরা আজকে থেকে বানাবো। যখন আমরা প্রোফাইল সেটআপ দেখাবো তখন প্রোফাইলটা সেটআপ করে নিন, বুঝতে পারছি বিষয়টা? ওইটাতে কি হবে? আপনি অর্গানিক রিচটা পাবেন। এই জিনিসটা মাথায় বাইর করে দেন আজকের থেকে, যে টিকটকে হচ্ছে যে ওই যে যারা নাচ গান করে তারা যায়, আসলে টিকটকে এই জায়গাটা এরকম না। আপনি এজ এ মার্কেটিং মাইন্ড থেকে যদি দেখেন, ওইদিকে অনেক মানুষ আছে। কারণ আপনি যদি ওইদিকে ফলোয়ার গেইন করতে পারেন, আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, আপনি যদি একটা কোর্স লঞ্চ করেন 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে, ওই জায়গাটা একটা কি হবে? সোনার খনি হবে আপনার। কারণ ওইদিকে আপনার লয়াল বেস কাস্টমার আছে। আরেকটা জিনিস বলি, আমার এক ফ্রেন্ড আছে, সে হচ্ছে টিকটকে তার প্রোডাক্ট গুলো দেখায়, টিকটকে দেখায় তার ক্লায়েন্ট গুলো ফেসবুকে, ফেসবুক থেকে সেল করে। আমি ওরা বলছি যতদিন না টিকটক অ্যাড চালাই যাচ্ছে তুমি এই কাজটি করতেছো, তোমার কিছু করার দরকার নেই, ওইদিকে আগে গ্রোটা বাড়। সে বলছে আমি ফেসবুক অ্যাড চালাবো। আমি এখন ফেসবুক অ্যাড চালাও না, তুমি এই টিকটকে যে মনোযোগটা দিয়ে রাখছো, কারণ সে ফেসবুকে মনোযোগ নাই বর্তমানে, তার মনোযোগ ফেসবুকে, সে অর্ডারটা নেয় শুধু। আর টিকটকে সে কি করে? ফুল টাইম আছে এখন। মানে আমরা যেরকম ফেসবুকে ফুল টাইম থাকি এজ এ অ্যাড ট্যাড চালানোর ক্ষেত্রে, সে টিকটক এখন ফুল টাইম আছে। কেন টিকটকে ফুল টাইম আছে? কারণ ওইদিকেও সে গ্রোটা বেশি পাইতেছে। তার ভিডিও দিলে এটা 1 মিলিয়ন হিট, তার ভিডিও দিলে 2 মিলিয়ন হিট। 1 মিলিয়ন 2 মিলিয়ন এটা কিন্তু বাড়ির রেসের কথা না। আপনি যখন একটা অ্যাড চালাবেন তখন 1 মিলিয়ন হিট জীবন হবে না, সর্বোচ্চ 1 লাখ মানুষের দেবে, $10 দিলে 1 লাখ মানুষ দেবে। আমার কথা বুঝতে পারছেন? যদি ভিডিও হয়, আর যদি ইমেজ হয় সেক্ষেত্রে মনে করেন 8,000 9,000 শেষ, $10। আমার কথা বুঝতে পারতেছেন? তো এখন আমরা যারা আছি, আমাদের মেইন কাজ হচ্ছে টিকটকের যে প্রোফাইল গুলো আছে, যে যে সেক্টরে আছে ওই সেক্টরের থেকে প্রোফাইল গুলো গ্রো করে নেওয়া। এই যে 6 মাস 7 মাস যে ডিউরেশনটা আছে, ধরে নিয়ে 1 বছরের ভিতরেও টিকটক আসবে না, কিন্তু এই যে 1 বছরের যে গ্রোথটা সারা দিবে, এই গ্রোথটা আপনারা ধরতে হবে। যদি ধরতে পারেন ভাই, আসলে কাজ করতে পারবেন। আর যদি ধরতে না পারেন, তখন আপনার ওই অ্যাড চালায় আবার গ্রোথ আনতে হবে। অ্যাড চালায় গ্রোথ আনতে গেলে আপনার টাকা দিতে হবে টিকটকে। আর এখন হচ্ছে আপনি অর্গানিক্যালি কাজ করবেন। এখন হচ্ছে একটু সমস্যা হচ্ছে যে আপনি কথা বলতে পারতেছেন না, ভিডিও শরম লাগে বা এরকম টাইপ কিছু, একটা দুইটা ভিডিও বানান, সব সব শরম চলে যাবে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়টা। তো আপনাদের এই জিনিসটা আমার একটু বলা দরকার ছিল এজ এ টিকটকের বিষয়টা নিয়ে। টিকটকটারে কেউ ফাইজলামি হিসেবে দেখেন না, বা এরকম মনে করেন যে টিকটকে যারা যায় তারা মানে নষ্ট মানুষ। বহুত ভালো ভালো মানুষ আছে, তারা বহুত ভালো ভালো কাজ করতেছে, বুঝতে পারছেন? আপনাদেরও কাজ হচ্ছে ওই টিকটকটার একটু ফলো করা, টিকটকটার একটু অপটিমাইজ ওয়েতে কাজ লাগানো। আচ্ছা, এবার দেখেন ফেসবুক কোর্স টপিক, এই যে আপনাদের এদিক থেকে শুরু হলো ফেসবুক। ফেসবুকের বিষয়টা কি আছে? ফেসবুকে আমাদের একটা প্রফেশনাল পেজ সেটআপ করতে হবে। আর প্রফেশনাল পেজ সেটআপটা কি? প্রফেশনাল পেজ সেটআপ করতে হলে আমার প্রফেশনাল পেজ সেটআপের আগে আমার প্রফেশনাল প্রোফাইল সেটআপ করতে হয়। পেজটা পরে, আগে কি করতে হয়? প্রোফাইল সেটআপ করতে হয়। আমাদের সবার একটা ফেসবুক প্রোফাইল আছে না? প্রোফাইল কোনটা, পেজ কোনটা, ওইটা আমরা যখন হাতে কলমে কাজ করবো তখন আমরা এটা শিখবো, ঠিক আছে? এরপর হচ্ছে কি? ব্র্যান্ডিং ম্যানেজমেন্ট। মানে ফেসবুক কোর্সের ভিতরে আমাদের যে টপিকগুলো থাকবে,
ব্র্যান্ডিং ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমার যে ব্র্যান্ডটা আছে, আমি যে পেজে নিয়ে কাজ করতেছি, ওটার ব্র্যান্ডিংটা আমার দেখতে হবে। বুঝতে পারছেন? উনি কি করতেছে না করতেছে, উনি যে ডিজাইন গুলো দিতেছে এগুলো ব্র্যান্ডের সাথে মিলতেছে কিনা, ওনার যে ডিজাইন গুলো আছে ওইটা কাস্টমার খাবে কিনা, মানে কাস্টমার পছন্দ করবে কিনা। কেউ মাইন্ড করেন না, আমি মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করে ফেলি, হ্যাঁ। তো মানে এই জিনিসগুলো পছন্দ করবে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। এবার টাইপ অফ কন্টেন্ট, আপনি যে কন্টেন্টটা দিয়েছেন আপনার যে পেজটা আছে ওই পেজের সাথে যায় কিনা কন্টেন্ট। কারণ ধরেন আপনি একটা হসপিটাল, আপনি যদি মিমস মার্কেটিং করেন পিজা বার্গের মতো হইব এটার ভিতরে? এটা কিন্তু হবে না। আপনি এজ এ হসপিটাল আপনার হসপিটালের মধ্যে কন্টেন্ট দিতে হবে। এরপরে দেখেন এঙ্গেজমেন্ট বুস্ট আপ, এই যে আপনাদেরকে এতক্ষণ বললাম টিকটকের বিষয়, এটাই বলা হয় এঙ্গেজমেন্ট বুস্ট আপ। আপনি একটা পোস্ট করছেন, এই পোস্টটাকে কি করতে হবে, আরো বেশি মানুষের কাছে নিতে হবে। এখন দেখবেন ফেসবুকে যারা খুব ভালো লেভেলের পেজ আছে, তারা দেখবেন যে অ্যাড চালানো ছাড়াও 1 লাখ 1.5 লাখ 2 লাখ লাইক কমেন্ট পাইতেছে, বা সে তাদের কমেন্টের ভিতরে কি আসতেছে, কমেন্ট করতেছে। কিন্তু আপনি যখন নতুন একটা পেজ খুলবেন দেখবেন যে এটার ভিতরে একটাও লাইক হয় না। মানে আপনিই লাইক দিচ্ছেন শুধু, আর কেউ লাইক দেন এটার ভিতরে। এটা কেন হয়? কারণ হচ্ছে ওনারা অর্গানিক রিচ কমাই দিচ্ছে। এই যে অর্গানিক্যালি যে একটা অ্যালগরিদম আছে, অর্গানিক অ্যালগরিদমটা যে কি করে, আপনার এই পোস্টটা মনে করেন উনি পছন্দ, আমি এটা পোস্ট করছি, এই পোস্টটা উনি লাইক করছে, এই লাইকটা আবার আপনারা দেখাবে, আপনি ওনার সাথে অ্যাড আছেন, আর ও আপনি যেটা লাইক করছেন উনি আবার এটা দেখবে, এরকম করে করে কি হয়, অর্গানিক জিনিসটা স্প্রেড হয়। কিন্তু ওই স্প্রেডটা সে কমাই দিচ্ছে। বুঝতে পারছি? দেখবেন খুব কমই দেখবেন এখন চোখে যে অমুক লাইক, আমার আপনার যে বন্ধু আছে যে অমুক লাইক দিস পোস্ট, এই জিনিসটা খুব কম দেখবেন, মাসে একটা দুইটা দেখতে পারেন বা মাসে দেখবেনই না। কিন্তু আগে যখন ফেসবুকটা যখন প্রথম দিকে ছিল, 8 9 দিকে ছিল, তখন কিন্তু দেখে তো যে অমুক লাইক দিস পোস্ট, তখন আপনিও যে পোস্ট দিতেন যে আরে কি দিছে পোস্ট দে একটু দেখি। আবার এরকম হইতো না যে তুমি কেন এই পোস্টের ভিতরে লাইক দিছো, ওই যে মামারা আসতো বা জ্যাঠারা আসতো, হেরাও প্রোফাইল চালাইতো, তুমি কেন এই পোস্টের ভিতরে লাইক দিছো, তুমি কেন এখানে কমেন্ট করছো, এই একটা ট্রেন্ড ছিল না? এখন কি ট্রেন্ড আছে? এখন এই ট্রেন্ড নাই। কেন নাই? কারণ হচ্ছে যে ওই পেজ গুলো এখন আর কাউরে রিচ করেন। মানে আপনি যদি কমেন্ট করতেছেন ওইটা কারো রিচ করতেছেন না, রিচটা কমে গেছে। কিন্তু বড় বড় পেজের ভিতরে আপনি যে কমেন্ট করেন তখন দেখবেন আবার রিচ ঠিকই আছে আপনার বন্ধু। হুম, হ্যাঁ। এই যে প্রসিডিউরটা, এটা আমরা বলছি অর্গানিক মার্কেটিং। মানে আপনি কিছু একটা করছেন ওইটা আরেকজনের নিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অর্গানিক প্রসেস। কিন্তু আপনি যখন পেজে চলে যাবেন তখন আর এইসব কিছু চলবে না। বুঝতে পারছেন? এখন তো পুরোপুরি পেড হয়ে গেছে ফেসবুক, এখন পুরোপুরি পেড, কারণ আপনি টাকা দিবেন না, কিছু হবে না। বুঝতে পারছি? আপনি যদি এরকম হয় যে খুব কোয়ালিটি কন্টেন্ট বানাইতেছেন তখন আপনি হয়তো রিচ পাবেন। কেন রিচ পাবেন? কারণ আপনি রিসার্চ করে আপনি ভিডিও বানাইছেন বা রিসার্চ করে আপনি কিছু একটা করতেছেন। এই দেখবেন আমরা যখন ফেসবুকে ঢুকবো তখন আমরা বলতে বেশি ফোকাস করবেন কই, রিলসে। মানে ফরম্যাট, পোস্ট কন্টেন্ট ফরম্যাট বেশি ফোকাস করবেন কই, ভিডিও থেকে রিলসে বেশি ফোকাস করবেন। কেন করবেন? কারণ রিলস মানুষ বেশি দেখে, মানুষ বেশি স্ক্রল করে। মানুষ যখন ফেসবুকে ঢোকে তখন ঠিক সে কি করে, রিলস দেখে। তো রিলস যেহেতু দেখতেছে তো আমি রিলসের ভিতরে রাখি মানুষকে, রিলস দেখতে মানুষ পছন্দ করছে। মানুষের এখন কি হয়েছে, মানুষের যে একটা ইয়ে ছিল, ধৈর্য শক্তির ক্ষমতা ছিল না, এখন এটার কত আছে জানেন? কেউ জানেন এটা? এটা 3 সেকেন্ড আছে মানুষের। এখন মানুষের 3 সেকেন্ড ধৈর্য শক্তি আছে। আপনার একটা, আমরা যখন এসইও কাজ করবো তখন দেখবেন আমরা বলবো যে একটা ওয়েবসাইট লোড নিতে কম মিনিমাম 3 সেকেন্ডের কম সময় থাকতে হবে। বুঝতে পারছেন? তো 3 সেকেন্ডের বেশি যদি হয় ওই সাইট থেকে ওয়েবসাইট থেকে মানুষ বেরিয়ে যায়, মানে সে আর ওয়েবসাইটে ঢুকে না। মানে সে ওয়েবসাইটে লোড দিছে, এটা বাফার করতে 3 সেকেন্ডের বেশি, সে ওয়েবসাইট থেকে আউট। আমার কথা বুঝতে পারছেন? কারণ তার কি হয়েছে, ধৈর্য শক্তি কমে গেছে। আর এখন তো হচ্ছে আরো রিলস এর যুগ, 15 সেকেন্ডে আপনার 15 ঘন্টার জিনিস 15 সেকেন্ডে দিতেছে আপনার। কিন্তু আসলে কি 15 ঘন্টার জিনিস 15 মিনিট সেকেন্ডে দেওয়া যায়? বা 15 সেকেন্ডই তো, 15 থেকে 30 সেকেন্ড। ফেসবুকে আমরা দিতে পারি 1 মিনিট 30 সেকেন্ড। এই সময় কি আপনি দিতে পারবেন কিছু? এই সময় আপনি খন্ডিত খন্ডিত কিছু অংশ দিতে পারবেন, কিন্তু আপনি একটা বড় কিছু দিতে পারবেন না। কিন্তু মানুষ কি করে, ওই জায়গাতেই বেশি ফোকাস করে, কারণ ব্রেন কি হইতেছে, ব্রেন অল্প সময় অনেক কিছু শিখতেছে। যেমন স্যারে হচ্ছে আইএলটিএস ইনস্ট্রাক্টর, স্যার যদি আমারে বলে যে ইংলিশের এই জিনিসটা খুব মজার একটা বিষয়, ওনার কোন একটা মানে কোন একটা মানে খুবই মজার একটা কিন্তু কঠিন, ওনার কঠিন জিনিস অনেক সহজ জিনিস সহজভাবে 15 সেকেন্ড আমার বুঝিয়ে দিচ্ছে, আমি ওনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবো না? আরে স্যার তো অনেক ভালো বোঝে। এরপরে কি করবো, আমি প্রোফাইলে যাবো, যাওয়ার পরে যতগুলো রিলস আছে একটার পর একটা একটার পর একটা একটার পর সলভ করতেছি আমি। এটা হচ্ছে রিলস সাইকোলজি। আপনি যদি একটা জিনিস ভালো দিতে পারেন, যেমন আমার দিকে আমার যদি দেখেন, আমি হচ্ছে শায়েরি বেশি শুনি। মানে ইউটিউবে ঢুকলে বা সরি মানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে যদি ঢুকি, আমি শায়েরি টাইপ যেসব জিনিসগুলো আছে এগুলো দেখি। যদি মনে করেন বাই চান্স শায়েরি কোনো একটা পছন্দ হয়েছে ওইটার ভিতরে যাই, যাই মনে করেন যা আছে শায়েরি সব দেখে আসি। বুঝতে পারছেন?
তো এরকম একটা সাইকোলজি আছে। তো ওই যে জায়গা থেকে আপনার নিজেরে বুস্ট করার জন্য, নিজের এনগেজমেন্টটা বুস্ট করার জন্য কি করতে হবে? যদি আপনি বর্তমানে আজকে থেকে যদি কাজ শুরু করেন, আপনার রিলসের ভিতরে ফোকাস করতে হবে। কারণ রিলসের ভিতরে বেশি রিচ, বেশি রিচ মানে বেশি এঙ্গেজমেন্ট, বেশি এঙ্গেজমেন্ট মানে আপনার এঙ্গেজমেন্ট বুস্ট আপ। এটা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? আচ্ছা, এরপর কি আছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। এটা সবচেয়ে বড় বিষয়। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আমাদের ফেসবুক অ্যাড, আমরা অ্যাজ এ মার্কেটার আমরা একটা বিজনেসে যাই আমরা ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য। ক্লায়েন্ট ম্যানেজ করে ক্লায়েন্ট থেকে সেল জেনারেট করে বিজনেসটা উপরের দিকে ওঠানোর জন্য। এই কারণে এটাই তো আমাদের মার্কেটারের কাজ নাকি? তো এটাই আমাদের করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়। ক্লায়েন্টে কিভাবে কথাবার্তা বলবেন এটা আমরা বলছি কিছুক্ষণ আগে। অ্যাডভার্টাইজিং গাইডলাইন্স, আমাদের এই যে কিছুদিন পরে আমরা সোশ্যাল মিডিয়া শেষ করে আমরা অ্যাডভার্টাইজিং পার্টে যাব, তখন আমরা জানবো যে অ্যাডভার্টাইজিং গাইডলাইন্স কি আছে, অ্যাডগুলো কিভাবে চালায়, কিভাবে অপটিমাইজ করে, এই জিনিসগুলো আমরা জানবো। ফানেলিং মার্কেটিং কনসেপ্ট, ফানেলিং মার্কেটিং কনসেপ্ট সামনের দিকেই আছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু মনে রাখবেন, পারলে লিখে নেন, কোনো সমস্যা নেই। প্রফেশনাল পেজ সেটআপের ক্ষেত্রে আমাদের যে লোগোটা হয়, এই যে শুরু হলো আপনাদের, হ্যাঁ, এদিকটা একটু মনে রাখবেন, এগুলো আমরা ক্লাস শুরুতেও বলবো। স্লাইড আমরা নিয়ে দিব, সমস্যা নাই, স্লাইড আমরা দিয়ে দিব। লোগো ইউজের ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখবেন লোগোটা কেমন হবে। লোগো অবশ্যই আপনার যে ব্র্যান্ডটা আছে বা আপনার যে প্রতিষ্ঠানটা আছে, ওর যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের যাতে একটা রিফ্লেকশন আপনার লোগোর ভিতরে থাকে। বা আপনার যে ব্র্যান্ডটা আছে, ধরেন কুমিল্লার মাতৃভান্ডার একটা ঐতিহ্যবাহী একটা কি মিষ্টির দোকান, আর তাদের একটা ট্রেডিশন আছে। এখন আমি যদি ওনার জন্য একটা লোগো বানাই, তখন আমার কি ফোকাস করতে হবে? প্রোডাক্টে ফোকাস করবো না ট্রেডিশনে ফোকাস করবো? ট্রেডিশনে ফোকাস করতে হবে। আপনি এবার কোকা কোলা, কোকা কোলা কি তার প্রোডাক্টে ফোকাস করে নাকি তার ট্রেডিশনে ফোকাস করে? ট্রেডিশনে ফোকাস করে। ট্রেডিশনে ফোকাস করে, কিন্তু তার যে লোগোগুলো থাকে বর্তমান স্টাইলে বানায়। যে বর্তমানে যারা জেনজি আছে, কোকা কোলা খায় কে বেশি? জেনজি টাইপ মানুষরা, মানে ইয়ং পিপলরা বেশি কোকা কোলা খায়। বয়স্করাও খায়, এর মানে না যে বয়স্করা খায় না, বয়স্করাও খায়, কিন্তু কোকা কোলা খায় বেশি। মানে আপনাদের টিনেজার বয়সে যারা আছে আমরা তারা বেশি খাই। যদি আমরা খাই না, এটা খাইয়েন না, ঠিক আছে? এটা প্রমোট করে দিছি আমরা, এটা খাইয়েন না, এটা ভালো না। এই যে তারা লোগোটা বানাইছে, বা ওই দিন বলছে শাওমির লোগো, শাওমির লোগো আগে ছিল কি একটু কার্ভ করা ছিল না, আগে ছিল স্কোয়ার। এরপর কি করছে তারা $500 মিলিয়ন ইউজ করে তারা এটা কার্ভ করছে। আসলে এটা তারা কার্ভ করছে, তারা যে কার্ভ করছে ঠিক আছে, কিন্তু তার যে সাইকোলজি, কাস্টমার সাইকোলজি আছে, ওই কিছু একটা তারা রিসার্চ করে এটা কার্ভ করছে। তাহলে তো $500 মিলিয়ন তার ডিজাইনারে দিত না, ঠিক না? তাদের এদিক থেকে কোনো একটা আউটকাম আসবে বলে তাদের লোগোটা চেঞ্জ করছে। একটা লোগোই আপনার পুরো ব্র্যান্ডে ঘুরে দিতে পারে জীবনটা, মানে পুরো ব্র্যান্ড লাইফ ঘুরে দিতে পারে। আর একটা লোগোই আপনার পুরো ব্র্যান্ডের ধসাই দিতে পারে। আমার কথা বুঝতে পারছি? আপনি দেখবেন, এটা আমি প্রথম ক্লাসে বলছি যে বিভিন্ন, আচ্ছা আমরা লোগোতে ছিলাম। লোগোর বিষয়টা হচ্ছে যে আপনি নিজের ছবি দেন বা আপনি লোগো দেন। লোগোতে আপনি যে কোনো কিছু দিতে পারেন, হতে পারে আপনি লোগো আপনার ব্র্যান্ড আইডেন্টিটি দিতে পারেন, মানে কোনো একটা গ্রাফিক্যাল চিত্র দিতে পারেন, বা এর পাশাপাশি আপনি দিতে পারেন নিজের ছবি। যেমন আমাদের যে প্রোফাইলের যে ছবি এগুলো হয়, এগুলোতে আমরা নিজের ছবি দিই। ছবি দেওয়ার ক্ষেত্রে আপনার কি থাকতে হবে? ছবির ভিতরে অবশ্যই হেডশট থাকতে হবে। হেডশট মানে হচ্ছে আপনার যাতে ক্লিয়ারলি বোঝা যায়। দেখবেন ফাইবারে যখন আমরা প্রোফাইলগুলো খুলবো, ফাইবারের প্রোফাইলে আপনার যদি প্রোফাইল এতটুকু পর্যন্ত যদি ঠিকঠাক না দেখা যায়, মানে হেডশটের পার্টটা যদি আপনার ঠিকঠাক না দেখা যায়, সেক্ষেত্রে ছবিগুলো কি করে সে অটোমেটিক রিজেক্ট করে দেয়। তো হেডশটের ক্ষেত্রে আপনার সবসময় সতর্ক থাকতে হবে। এগুলো সবসময় কি হবে? সাইজটা হবে স্কোয়ার। স্কোয়ার সাইজ কিভাবে বুঝবেন? এদিকে দেখেন, আমাদের কি আছে 500 লেখা আছে না? হ্যাঁ, ওই যে আমার ওই ছবিটা 500 বাই 500, ঠিক আছে? 500 বাই 500 এটা দিবেন। 500 বাই 500 দিলে কি হবে? এটার আমরা বলি 1:1 রেশিও। যদি আমরা রেশিওতে কনভার্ট করি, এটা বলে 1:1 রেশিও। 1:1 রেশিও বা 500 বাই 500। 500 বাই 500 মানে এই না যে শুধু 500 বাই 500 দিতে হবে। আপনি যদি এটা দেন 1080, তাহলে অপর পাশে হবে 1080 স্কোয়ার হবে। যদি 2000 দেন, তাহলে অপর পাশেও 2000 দিতে হবে। আমার বিষয়টা ক্লিয়ার একদম? কোনো ডাউট আছে? কিছু হবে না। আপনি স্কোয়ার দিতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়ার যে জায়গাতেই দেন, বর্তমান যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সবগুলোর অ্যালগোরিদমে আপনার যে পোস্ট কন্টেন্ট হবে, পোস্ট কন্টেন্ট সবসময় স্কোয়ার। আমার কথা বুঝতে পারছি? দেখেন ফেসবুকে যদি আপনি স্কোয়ার থেকে একটু লম্বা ছবি দেন, ওইটা কাটা পড়ে, আবার টিপ দিলে ওই জিনিসটা নিচের দিকে দেখা যায়। কিন্তু আপনি যদি স্কোয়ার দেন একদম পারফেক্ট বসে। ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এগুলো যেহেতু আলোচনা করবো, এগুলো থিওরির জিনিস, থিওরি পার্টটা একটু দেখা যান। এরপর যে কল টু অ্যাকশন, সরি কভার।
কভার জিনিসটা আমি লোগো ওই যে ডিজাইনের ক্লাসেই বলছি যে কভারের সবসময় কোন দিকে অ্যালাইন করে রাখবেন ডিজাইনগুলো, রাইট অ্যালাইন করে রাখবেন, রাইট অ্যালাইন করে রাখবেন কারণ সে আপনার প্রোফাইলের রাইট অ্যালাইন করে আপনি চোখে পড়ে। আমাদের লেফটের সাইড যে যেটা আছে স্যার তো দেখে নাই, স্যার একটু দেখাই আমরা। বাংলাদেশের কথা যেমন ধরেন স্যার এদিকে আপনি যদি কভারটা দেখেন, আপনি এই প্রোফাইলে ঢুকলেন, এই প্রোফাইলে ঢুকলে আপনার প্রথমে চোখে পড়তেছে কে লোগোটা, লোগোটা পড়ার পরে আপনার চোখে পড়তেছে কে আপনার কভারটা। কভারে যদি আপনি এই যে ইমেজগুলো আছে এটা হচ্ছে তাদের একদম লেটেস্ট আপডেট, মানে চাকসহ মধু যে জিনিসটা, এই চাকসহ মধু তাদের লেটেস্ট আইটেম, এই লেটেস্ট আইটেমটা যদি এই এটার পিছনে আপনি দেখতে পারতেন, আপনি যদি চোখে পড়তো না, তারা কি করছে এখন এই যে চোখে যাতে পড়ে এই কারণে তারা রাইট অ্যালাইন করে রাখছে। যদি আপনি লেফট সাইডে দেখেন, লেফট সাইডে কিছুই নেই, লেফট সাইডে একদম ব্ল্যাঙ্ক করে রাখছে না, কিন্তু তাদের পুরো ডিজাইনটা করে রাইট অ্যালাইন করে। তাদের ডিজাইন আরো ক্রিয়েটিভিটি কি করছে, ক্রিয়েটিভলি কি করছে, এই যে কার্ভটা আছে এই কার্ভ অনুযায়ী ঘরের বাজারের যে কথাটা আছে এই ঘরের বাজারের কথাটা তারা এই কার্ভ অনুযায়ী ডিজাইনটা করছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে ডিজাইন করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। ডিজাইন তো আসলে ডিজাইনার করবে, কিন্তু ডিজাইনাররা আপনার কি করতে হবে, গাইড করতে হবে। ওই গাইডটা আপনি এভাবে করবেন যে আমার প্রোফাইলটা প্রোফাইলটা যেহেতু লোগোটা এই জায়গা থাকে, আমার সব কভার থাকবে রাইট অ্যালাইন, রাইট অ্যালাইন করে রাখবে, আর লেফট অ্যালাইনে কিছু না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে কল টু অ্যাকশন, সিটিএ। কল টু অ্যাকশন কোন জায়গাটা, এই যে আপনার এটা হোয়াটসঅ্যাপ লেখা আছে না এদিকে, হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন, সিটিএ আমরা এটা বলি। সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন। এদিকে যদি আমি ক্লিক করি তাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে নিয়ে যাবে, মানে আমার হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করে দিবে এটা। এরপর হচ্ছে যে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন জিনিসটা কি, এই যে আপনারা কন্টেন্ট রাইটিং করেন না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অ্যাবাউট সেকশনে গেলে কি করতে হবে, আপনার নিজের সম্পর্কে লিখতে হবে, অথবা আপনি যে ব্র্যান্ডের জন্য কাজ করতেছেন ওর সম্পর্কে লিখতে হবে। যদি এটা ট্রেডিশনাল বিজনেস হয় একদম ট্রেডিশনাল থেকে আপনার লিখতে হবে। এটা বুঝতে পারছি? তো ওই জিনিসের ক্ষেত্রে আমাদের কি দরকার হয়, কন্টেন্ট রাইটিং স্কিল। কন্টেন্ট রাইটিং স্কিল যত ভালো হবে আমি তত ভালো এদিকে প্রেজেন্টেশন দিতে পারবো। যদিও আপনারা বলতে পারেন যে ক্লায়েন্ট তো যায়, আমি যদি কোনো অ্যাবাউট সেকশন দেয়া দেখিনি, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার এই জিনিসটা দেখা লাগে। এর আর না হয় কি হবে, আর না হয় কি হবে আপনার এই কাজ জীবনও করবেন না, হ্যাঁ, মানে ক্লায়েন্টের ফোন কোনো সময় কাটবেন না। বিষয়টা হচ্ছে যে আপনারা কোনো সময় কি করবেন না, আহ এটা কি বলে, ট্র্যাকার ফেলছি, কোন জায়গায় ছিলাম, অ্যাবাউট সেকশনে কোনো সময় আপনি কোনো কিছু ব্ল্যাঙ্ক রাখবেন না, যা যা আছে দেখবেন আমরা যখন ফেসবুক প্রোফাইল সেট আপ করবো যত ইনফরমেশন আমরা দিতে পারি সব আমরা ইনফরমেশন দিব। কোনো কিছু যদি না দিতে পারি এটা পরবর্তী সময় কাজ করে এরপর এসে ওই জায়গাতে বসাবো, কারণ ফেসবুকে গুগল সবার আগে ইন্ডেক্স করে দেয়, ফেসবুকের যে কোনো কিছু গুগল ইন্ডেক্স করে। আর ফেসবুকে যদি আপনি অপটিমাইজ রাখতে পারেন, অন্য প্রোফাইলগুলো যদি ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে পারেন, যেমন ফেসবুকটা যখন গুগল চিনতে পারলো অটোমেটিক আপনার প্রোফাইলগুলো চিনতে পারবে, বাকি প্রোফাইলগুলো চিনতে পারবে, তখন ইজিলি আপনি করে আসতে পারবেন, আপনার সার্চ রেজাল্ট চলে আসতে পারবেন, নাম লিখে সার্চ করবেন সামনে চলে আসবে। এটা বুঝতে পারছি? এই জিনিসটা দেখতেও ভালো লাগে। পেজ সেটিংস এর কিছু বিষয়বস্তু আছে যেগুলো আমরা ভিতরের দিকে জানবো। টেমপ্লেট, এই টেমপ্লেটটা এখন কোনো কাজে লাগে না। ফেসবুকের দুইটা পার্ট, ফেসবুকের বর্তমানে আমরা যেটা দেখি এটা হচ্ছে একদম আপডেট লেটেস্ট পার্ট, ফেসবুকের আরেকটা আছে, আরেকটা ফেসবুক পার্ট আছে, ওই পার্টটা এখন কোনো কাজেই লাগে না, ওটা আস্তে 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 সেটা বিলুপ্ত হয়ে যেতেছে। কারণ মানুষ এখন সবচেয়ে বেশি বর্তমান যে এক্সপিরিয়েন্সটা দেখতেছেন, যে ইন্টারফেসটা দেখতেছেন, এই ইন্টারফেসে সবচেয়ে বেশি মানে অভ্যস্ত হয়ে গেছে, ওই আগের ইন্টারফেসে তারা আর নাই। বুঝতে পারছি তো, টেমপ্লেটটা এদিকে বর্তমানের ইয়ের জন্য মানে নাই, তারপর আপনাদের বলার জন্য আমরা বলে রাখলাম, এখনো এটা এক্সিস্ট করে পৃথিবীতে, এই কারণে এখনো স্লাইডে আছে, যখন পৃথিবী থেকে এটা উধাও হয়ে যাবে তখন এটা স্লাইডে থাকবে না। এরপর হচ্ছে অটো অটো মেসেজ। আপনি দেখবেন যে কুমিল্লাটের গ্রুপে যদি কুমিল্লাটের পেজে বা ধরেন কোনো একটা ই কমার্স পেজে যদি বা কোনো একটা প্রোডাক্টের পেজে যদি আপনি মেসেজ দেন, তখন তারা একটা অটো রিপ্লাই দেয়, উইদিন সেকেন্ড একটা রিপ্লাই আসে। এই রিপ্লাইটা হচ্ছে অটো রিপ্লাই। এই অটো রিপ্লাই কিভাবে সেটিং করতে হয় ওইগুলো আমরা সামনের দিকে যখন কাজ করবো তখন এই জিনিসগুলো জানতে পারবো। এরপরে দেখেন ব্র্যান্ড ম্যানেজমেন্ট। ব্র্যান্ডিং ম্যানেজমেন্টের ভিতরে কি করতে হবে আপনার, পোস্ট কন্টেন্ট, গুড কন্টেন্ট। গুড কন্টেন্ট আর কন্টেন্ট দুইটার ভিতরে ডিফারেন্স বুঝেন তো? মানে কন্টেন্ট কি, মনে করেন আমি একটা কথা বললাম, একটা কথা বলে আমি দিয়ে দিলাম দিস ইজ কন্টেন্ট। আর গুড কন্টেন্ট আপনার ক্লায়েন্টের যেটা লাগবে, বর্তমানে যে ক্লায়েন্টের যে সমস্যাটাই আছে বা যে জিনিসটা দিলে তার আসলে ভ্যালু হবে, ওই ভ্যালুটা আপনি দিতেছেন কন্টেন্টের ভিতরে, গুড কন্টেন্ট। ঠিক আছে? এরপর যে ইউজ ব্র্যান্ড লোগো প্রপারলি। এখন পারফেক্টলি যদি আপনি এই জিনিসটা প্লেসমেন্ট করেন, তখন আমি কি বলছিলাম, পারফেক্টলি আমরা কোন জায়গায় প্লেসমেন্ট করি, গ্রাফিক ডিজাইনের থিওরি অনুযায়ী লেফট অ্যালাইন, কিন্তু আমাদের সাইকোলজি বলতেছে রাইট অ্যালাইন, মার্কেটিং সাইকোলজি বলতেছে রাইট অ্যালাইন, গ্রাফিক ডিজাইন সাইকোলজি বলতেছে লেফট অ্যালাইন। কোন দিকে আপনি দিবেন আপনার বুঝতে হবে, যে আপনার
যে লোগোটা দিতেছেন, লোগোটা আসলে কোন দিকে দিলে আপনার প্লেসমেন্টটা ঠিকঠাক হইতেছে। প্লেসমেন্টটা যেদিকে দিতে পারবেন, মানে যেদিকে দিলে চোখে পড়বে ওই দিকে আপনি দিবেন। তো বেস্ট হচ্ছে লেফট অ্যালাইন করে দেওয়া, যেহেতু গ্রাফিক ডিজাইনের সাইকোলজি ওইটা, যেহেতু গ্রাফিক ডিজাইন বলছে মানে এটা ওই দিকেই থাকা প্রয়োজন। আর যেহেতু মার্কেটিং বলছে ওই জায়গায় থাকা দরকার, তখন আপনি বুঝবেন যে আপনার ব্র্যান্ডটা আসলে কোন দিকে রাখা দরকার। দেখবেন ঘরের বাজার কিছু রাখে আপনার ডান দিকে, কিছু রাখে বাম দিকে, মানে যার যেদিকে প্লেসমেন্ট, যেই ডিজাইনটা যেদিকে প্লেসমেন্ট করা দরকার ওই দিকে প্লেসমেন্ট করতেছে, কিছু কিছু সময় মাঝখানে দিয়ে দেয়, কিছু একদম মিডল লাইন করে দেয়। তো ওই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনার কোন দিকে কোন জিনিসটা ফোকাস করা দরকার। এখন মনে করেন আপনি এরকম করতেছেন যে গুগল এর ভিতরে আপনি একদম, বা ফেসবুক এর ভিতরে আপনি একদম নিজের প্রোফাইলটা, আপনার যে লোগোটা আছে ওই লোগোটা শুধু মানুষকে দেখাবেন, তখন আপনি লোগোটা কই দিবেন, রাইটে দিবেন না লেফটে দিবেন না মাঝখানে দিবেন, মিডলে দিবেন, মানে একদম লোগোটাই শুধু আপনি দিবেন, আর কিছু দিবেন না। কারণ আপনি চাইছেন কি আপনার লোগোটা যাতে মানুষ দেখে, তাই না? তো লোগোটা দেখে মানুষ কি হইতেছে, দেখবেন আমরা যখন গুগলে যাবো তখন কিছু জিনিস আছে, কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, তারা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার, তাদের শুধু লোগোটা যাতে দেখে, মানুষ যাতে লোগোটা যাতে দেখে তাদের গুগলে সার্চ করে, ওই কারণে অ্যাড চালায়। তাদের কোনো কিন্তু প্রফিট ইন্টেনশন নাই, তাদের ইন্টেনশন কি আমার লোগোটা ছিল। এটা কিন্তু আরম্ভ করে, আরম্ভ কোন সময় করে, আরম্ভ করে হচ্ছে ঈদের যে সিজন আছে না, ঈদের এক মাস বা 1 মাস 2 মাস, শুরুর 1 মাস শেষের 1 মাস, তারা এই প্রমোশনটা করে। হয় পাঞ্জাবির ভিতরে দিতেছে, আপনি পাঞ্জাবি লিখে সার্চ করছেন, আরাম সামনে আসতেছে, ইয়োলো করে, আরমও করে, লারিবো করে, এরকম বড় বড় ব্র্যান্ড যারা আছে সবাই এই জিনিসটা করে, লোগোটা সবাই দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার পারফেক্ট প্লেসমেন্ট। এরপর হচ্ছে গুড বিহেভ কন্টেন্ট, মানে আপনার কাস্টমারের জন্য যে কন্টেন্ট, ওটা বিহেভ, আচ্ছা সরি, গুড বিহেভিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গুড বিহেভিয়ার উইথ ইউর কাস্টমার, কারণ বিষয়টা হচ্ছে যে আপনি কাস্টমারের সাথে, এটা আমি ক্লাসের শুরু থেকে বলে আসছি, কাস্টমারের সাথে আপনি ভালো ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা ধরে রাখে। এখন এই যে আপনি ধরেন কোনো একটা ব্র্যান্ডের কাছে আপনি যাবেন, তারা কোনো একটা সমস্যা, আপনি কোনো একটা সমস্যা পাইছেন, ওই সমস্যাটা তারা আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই করার পরে আপনার এটা সলভ করতে দিচ্ছে। আপনি যদি বলেন যে ভাই এটা আপনার দোষ, ওই ব্র্যান্ডের সে দ্বিতীয়বার কোনোদিন যাবে না, ওই আউটলেটে জীবনে ঢুকবে না। কিন্তু আপনি যখন বলবেন যে ঠিক আছে এটা আমাদের দোষ, ওইটা ওনার দোষ, কিন্তু আপনি ওইটা নিজের উপরে নিয়ে নিছেন। ব্র্যান্ডটা কি করে, ব্র্যান্ডটা সবসময় অন্যের দোষটা নিজের উপরে নেয়। ব্র্যান্ড হয় কিভাবে, আপনি দেখবেন ব্র্যান্ডের একটা সাইকোলজি আছে, অন্যের দোষ নিজের উপরে নিয়ে নেন, মানে দোষটা করছে কি অন্যজন, কিন্তু দোষটা নিয়ে নেন আপনি, তখনই দেখবেন যে ব্র্যান্ডের উপরে লয়ালিটি ক্রিয়েট হইতেছে। এরপর হচ্ছে যে বিল্ড ট্রাস্ট, সোজা কথা, এটা গত 3 দিন ধরে আমি বলে আসতেছি, আপনার ট্রাস্ট গেইন করতে হবে, ট্রাস্ট গেইন। এরপর গেট ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস, হচ্ছে ইউজিসি কন্টেন্ট বা রিভিউ, ইউজিসি কন্টেন্ট বা রিভিউ যে জিনিসটা আছে, একটু সময় দিন আমাকে। আচ্ছা, আচ্ছা এইগুলো হচ্ছে প্যাটার্ন, কন্টেন্টের প্যাটার্ন, এগুলো আমরা কন্টেন্টের ক্লাসে আমাদের সাথে আলোচনা করছিলাম, ওইগুলো আর বেশি বলতেছি না। আপনার টেক্সট ফরম্যাটে দিতে পারেন, ইমেজ, ভিডিও, লাইভ, পোল, এগুলো সব দিতে পারেন, কোশ্চেনগুলো দিতে পারেন, লিঙ্ক করে দিতে পারেন, জিফ আকারে দিতে পারেন। জিফ যদিও ফেসবুকে এত বেশি চলে না, জিফটা চলে হচ্ছে আমাদের কই, কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে দেখবেন যে অনেক সময় অনেক ভাইরাল হয়ে যায়, অনেক কন্টেন্ট ভাইরাল হয়ে যায়, ফ্যানগুলো ছাড়তে পারেন তো, কারেন্ট তো আছে। অনেক সময় কি হয় যে আমাদের কোনো টপিক, যেমন ওই দিন জোম্যাটোর একটা ইয়ে দেখছিলাম, হাসির ছবি দেখাইছিলাম না, ওইটা কিন্তু জিফ আকারে অনেক ভাইরাল হয়েছিল। তো ওই যে জিফ আকারে এই জিনিসটা ভাইরাল হয়েছে, ওইটা হচ্ছে জিফ কন্টেন্টের ভিতরে পড়ে গেছে। বুঝতে পারছি? তো এরকম করে করে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে কোন জিনিসটা দিয়ে আপনার মার্কেটটারে ইয়ে করতে পারেন, বা ট্রেন্ডে কি চলতেছে। কারণ সব ট্রেন্ডের সাথে যে আপনার ব্র্যান্ড যাবে এরকম কোনো কথা নেই। কারণ কিছু ট্রেন্ড আছে আপনি ফলো করতে পারবেন, কিছু ট্রেন্ড আপনি ফলো করতে পারবেন না। যেসব ট্রেন্ড আপনি ফলো করতে পারবেন ওইগুলো ফলো করবেন, যেগুলো ট্রেন্ড আপনার কোম্পানির রেপুটেশনের যাতে যায় না ওইগুলো আপনি ফলো করবেন না। এরপর হচ্ছে টাইপস অফ কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট, এডুকেটিভ কন্টেন্ট, এদিকে একটু মাথায় রাখবেন সবসময়। আমাদের যে পোস্টগুলো করি, পোস্টের ভিতরে আপনার 80-20 রেশিও থাকে, যেটা সামনের দিকে আছে, ওই রেশিওতে আপনার বেশি থাকবে এডুকেটিভ কন্টেন্ট। বা আপনি যদি অ্যাড চালান, আপনার পেজের ভিতরে যদি আপনি অ্যাড চালান, অ্যাড দেওয়ার পর পার্সেন্টেজ হবে আপনার, বা আপনি যদি প্রমোশন টাইপ কিছু বলেন যে আমার প্রোডাক্টটা কিনেন, ওইটা হবে 10-20%। আর বাকি 70-80% হবে কি আপনার প্রোডাক্টের সম্পর্কে জানাবেন, যে এটা কিভাবে হয়, খাইলে কি হয়, না খাইলে কি হয়, যেমন মেয়েদের স্কিন প্রোডাক্ট দিলে কি হয়, না দিলে কি হয়, দিলে কি করতেছে না করতেছে, মানে এটার বেনিফিটস গুলো বলবেন, ফিচার এন্ড বেনিফিটস বলবেন। আর বাকি যে পার্সেন্টেজটা আছে ওটার ভিতরে আপনি প্রমোশন করবেন, যে প্রোডাক্ট আমার থেকে কিনা। আমার কথা বুঝতে পারছি? এরপর সার্ভিস, প্রোডাক্ট, উইশেস। আপনি আপনি মনে করেন যে ধরেন এখন এটা কি, ধরেন সামনে ঈদ আছে, বড় বড় ব্র্যান্ডরা কি করে, ঈদের জন্য উইশ করে। এরপর ট্রেন্ডিং এ যদি কিছু থাকে ওই ট্রেন্ডিং নিয়ে তারা আলোচনা করে। মাইলস্টোন, ধরেন
কুমিল্লা আইটি 5 বছরের পূর্তি। এই জিনিস নিয়ে তারা গত 5 বছরে কি করছে এটার একটা মাইলস্টোন আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারে, হয় ভিডিও কন্টেন্ট নাই স্টিল কন্টেন্ট, যেভাবেই দিত। এরপর কেস স্টাডি, ধরেন আপনি কোনো একটা খুব ভালো ব্র্যান্ড হয়েছেন, ধরেন কোনো একটা বড় ব্র্যান্ড আছে, ধরেন XYZ ব্র্যান্ড এখন খুব ভালো পজিশন আছে, তারা কিভাবে যাত্রাটা করছে, যাত্রা শুরু করছে কিভাবে, আর আজকের পর্যায়ে কিভাবে আসছে, এই পুরো প্রসিডিউরটা তারা বললো, এটার বলে কেস স্টাডি। ঠিক আছে, পডকাস্টে পাওয়া যায়। এরপরে দেখেন এঙ্গেজমেন্ট বুস্ট আপের বিষয়টা কি, ডেইলি পোস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কনসিস্টেন্সি, আপনার কনসিস্টেন্সি নাই আপনার পোস্ট কিছুই হবে না, আপনি সোশ্যাল মিডিয়া যতই চালান কোনো লাভ নেই। আপনি মনে করেন আজকে একটা পোস্ট করলেন, কালকে গিয়ে একটা পোস্ট করলেন, এরপরের দিনও পোস্ট করলেন, খুবই আপনি মানে হিটে আছেন যে আমি রেগুলার পোস্ট করব, একদিন করছেন না পোস্ট, এরপরের দিন দেখবেন আর পোস্ট নেই। বুঝতে পারছেন, কারণ আপনার ব্রেন কোনো সময় নতুন জিনিসটা শিখতে চাইবে না। কিন্তু আপনি যখন শিখাই ফেলবেন ব্রেনকে, তখন রেগুলারই আপনি কন্টেন্ট দিবেন। যারা দেখবেন ইউটিউবার, তাদের একটা কনসিস্টেন্সি আছে, হয় তারা 3 দিন পর পর একটা ভিডিও দেয়, হয় তারা 1 সপ্তাহ পর পর একটা ভিডিও দেয়, হয় তারা মাসে একটা ভিডিও দেয়, মাসে 2টা ভিডিও দেয়, মাসে 4টা ভিডিও দেয়, তাদের একটা কনসিস্টেন্সি আছে। তার যে অ্যালগরিদমটা আছে, অ্যালগরিদম বুঝতে পারছে যে আমার যে ইউজারটা আছে সে এই গ্যাপে গ্যাপে ভিডিওগুলো দেয়, তখন তার রিচটাও এভাবে হয়। আমার কথা বুঝতে পারছি। কিন্তু আপনি যদি এরকম করেন যে আজকে একটা পোস্ট করলেন, কালকে একটা পোস্ট করলেন, আবার পরশুদিন একটা পোস্ট করলেন, এরপরে আবার পোস্ট নাই, এরপর আবার পোস্ট করলেন, এরপর আবার 3 দিন পোস্ট করলেন, এই যে আপনি করলাম না, মানে কনসিস্টেন্সি নাই আপনার। এই কনসিস্টেন্সি না থাকলে আপনার অ্যালগরিদমটা ঠিক করে কি হয় না, বুস্ট আপ হয় না। বুঝতে পারছি। আপনি যদি অ্যালগরিদম নিয়েও খেলতে পারেন, আপনার অ্যাডও চালানোর দরকার নেই যদি আপনি অ্যালগরিদম নিয়ে খেলতে পারেন। আর যদি অ্যালগরিদমটা আপনি না বুঝেন, আপনি যতই অ্যাড চালান কোনো লাভ নেই। অ্যাড চালাইলে আপনার রিচ বাড়বে, অ্যাড চালাই দিয়েছেন আপনার বন্ধ হয়ে গেছে, রিচ একদম ডাউন হয়ে যাবে। কারণ রিচ কোনো সময় আপনার স্থায়ী না, রিচ সবসময় বাড়বে, অ্যাড চালাইলে বাড়বে, অ্যাড বন্ধ হয়ে গেছে, রিচ আবার আস্তে আস্তে কমে যাবে। বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার তো। এবার দেখেন মেনটেন টাইম ফ্রেম। এখন কথা হচ্ছে মেনটেন টাইম ফ্রেম আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন কোন সময়, এদিকে মেইন বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রোফাইলটা আছে বা আপনার যে পেজটা আছে, ওই পেজের জন্য যে ক্লায়েন্টগুলো আছে, ওই ক্লায়েন্টগুলো ফেসবুকে কখন অ্যাক্টিভ থাকে। বুঝতে পারছি। এখন কোন সময় কোন স্লটে আপনার পোস্টগুলো দিলে বেশি রিচ করবে ওটা আপনার বুঝতে হবে। যেমন আমরা একটা জেনেরিক্যালি বলতে পারি, জেনেরিক ভাষায়, এটা আমি আপনাদেরকে বলতেছি না যে আপনার ওই ক্লায়েন্টের ওই সেম টাইমে হবে। যেমন 9টা থেকে আপনি যদি 10:30টার ভিতরে দেন, আপনার রিচটা ভালো হয়। সকাল সকাল 9:30 থেকে 10টার ভিতরে যদি দেন তাহলে ভালো রিচ হয়। এটা আবার আপনি জেনজিরে টার্গেট করলে হবে, মানে টিনেজার যারা আছে তারা টার্গেট করলে হবে, কারণ তারা যখন হয় স্কুলে থাকে আর নয় কই থাকে, ঘুমায় থাকে, আমার মতো হলে ঘুমায় থাকে। বুঝতে পারছেন। তো 9টা থেকে 10:30টার ভিতরে কোন ধরনের প্রোডাক্ট দেখাবেন আপনি, যেগুলো হচ্ছে মানে এই টাইমের ভিতরে, এই টাইম ফ্রেমের ভিতরে কর্পোরেট যারা আছে, যারা একটু বিজনেস নিয়ে কথাবার্তা বলছে বা জব করে এরকম টাইপ যেসব মানুষ আছে, তাদেরকে আমি এই টাইম ফ্রেমের ভিতরে দেখান। কারণ এই টাইম ফ্রেমে কি করে, তারা অফিসে যায়, অফিসে কাজ করার একটা মোডে আসে, তারা মাঝখানে ফেসবুকে ঢুকে স্ক্রল করে, তখন আপনি একটা অ্যাড দেখাই দিলেন তাকে, বা তার পোস্টটা, আপনার পোস্টটা তার সামনে গেল। আরেকটা টাইম কোনটা হইতে পারে, দুপুর 2টা থেকে 3টার ভিতরে, তখন কি করি আমরা, আমরা একটা লাঞ্চ ব্রেকে যাই। তখন লাঞ্চ ব্রেকে আমরা কি করি, এখন আমাদের সাইকোলজি হয়ে গেছে, হয় আমরা কার্টুন দেখি, না হয় আমরা খাইতে খাইতে কিছু একটা স্ক্রল করতেছি, মানে আমরা স্ক্রল করতেছি, আমরা জীবন হয়ে গেছে স্ক্রল করা, আমরা কিছু না কিছু করতেছি। তো আমরা টাইম ফ্রেম কি হয়েছে 2টা থেকে 3টা। এরপর আপনি কি করতে পারেন, সন্ধ্যা 6টা থেকে 8টার ভিতরে দিতে পারেন। কেন দিবেন এই সময়ের ভিতরে, 6টা থেকে 8টার ভিতরে কি হয়, মানে এটা ধরা হয় 5টা, 5:30 থেকে 8টার ভিতরে ধরা হয়। এই টাইমের ভিতরে কি হয়, অফিসগুলো শেষ হয় বা মানুষ তখন একটু রিল্যাক্স মোডে থাকে। ওই রিল্যাক্স মোডের সময় আপনি মোবাইল স্ক্রল করতেছেন, ওই স্ক্রলিং টাইমের ভিতরে আপনি অ্যাড দেখা দিতে পারেন বা আপনার পোস্টগুলো করতে পারেন। এরপর রাত্রের দিকে কটার দিকে দিতে পারেন, রাত্রে 9টা থেকে 10টার ভিতরে একটা দিতে পারেন। বুঝতে পারছি। এখন আমি অনেকগুলো বলছি, আপনাদেরকে আমি আজকে একটা বই দিব, এটা এজ এ গিফট আপনাদেরকে দিব, যে কন্টেন্ট মার্কেটিং, এটার উপর নাম, বইয়ের নাম হচ্ছে কন্টেন্ট পেডিয়া। ঠিক আছে, সবাই ওই বইটা পড়বেন। বুঝতে পারছেন, এটা এজ এ গিফট হিসেবে আপনাদের জন্য থাকবে। হ্যাঁ, তো ওই বইটা আপনারা পড়বেন, ওই বইটার ভিতরে আমি যে কথাগুলো বলছি তার থেকে আরো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা ওইদিকে আছে। মানে বই পড়ে আপনারা যে জ্ঞান অর্জন করতে পারবেন, আমি আপনারা আসলে কাজ না দেখাইলেও ওই জিনিস আমি দেখাতে পারবো। আমি যখন অ্যাডস ম্যানেজারে ঢুকবো তখন আপনারা আমি অনেক ডাইনামিক জিনিসপত্র দেখাতে পারবো, এই থিওরি ক্লাসের ভিতরে এত ডাইনামিক কিছু দেখানো যায়। এবার দেখেন, আমি কিছুক্ষণ আগে বলছি 80-20 রেশিও, ফলো 80-20 রেশিও মানে কি, আপনি আপনার যে পেজটা আছে, আপনার যে প্রোডাক্টটা আছে, হইতে পারে আপনার একাধিক প্রোডাক্ট আছে, কারণ একাধিক প্রোডাক্ট আপনি যদি এরকম হয় যে আপনি পোস্ট করেনই মানে হচ্ছে ভাই আমার থেকে কিনেন, আপনি পোস্ট করেনই হচ্ছে ভাই এত পার্সেন্ট ডিসকাউন্ট, পোস্ট করেনি মানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কিনেন, কিনেন টাইপ যেসব কথাবার্তা আছে এগুলো বলা যাবে না। ক্লায়েন্ট আপনার থেকে কিনতে আসে না ফেসবুকে, ক্লায়েন্ট কেন আসছে, বা একটা ইউজার ফেসবুকে কেন ঢুকে, সে একটু রিল্যাক্স হওয়ার জন্য ঢুকে, একটু ভিডিও দেখার জন্য ঢুকে, বা একটু এন্টারটেনমেন্টের জন্য ঢুকে, তাই না। তো আপনি যদি ওরা সারাক্ষণই বলেন যে ভাই কিনেন 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 কিনেন, সে জীবনও কিনবেন। তাহলে কি করতে হবে,
তারে বলতে হবে যে এই প্রোডাক্টটা কেন কিনবেন, এই প্রোডাক্টটা কেন কিনবেন এটাও বলা যাবে না। আপনি বলবেন যে ধরেন এই ঘড়িটা বা ধরেন এটা মধু, মধু কেন খাবে, মধুর ফিচার এন্ড বেনিফিটস কি আছে। আপনি আপনাদের প্রথম যে ভিডিওটা দেখাইছিলেন মনে আছে, এটাতে কি বলতেছিল যে মধু খেলে কি কি হয় বডির ভিতরে, আপনার কি কি সুবিধা হবে বলুন, এই যে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, আরো অনেকগুলো ইয়ে বলছে না। তো এই যে আমি জিনিসটা বললাম আমার ব্রেনের ভিতরে কি করলাম, ইনজেক্ট করে দিলাম যে মধু খেলে এই জিনিসগুলো হয়। পরবর্তী সময় যখন আমার একটু উইকনেস লাগবে তখন আমার মনে হয় যে মধু তো শক্তি বাড়ায়, আমি এটা খাইতে পারি। তখন কি হবে, আপনি যারা দেখছেন তার থেকে আপনার কেনার সম্ভাবনাটা 80% বেশি। কিন্তু আপনি যদি মনে করেন 80% টাইমে আপনি বলেন যে মধু কিনেন মধু কিনেন মধু কিনেন মধু কিনেন, ওই প্রোডাক্ট জীবনও ছিল না। আপনার 80% সময় কি দিতে হবে, আপনার হেল্পিং পোস্ট বা আপনার ইনফরমেটিভ পোস্ট দিতে হবে বা এডুকেটিভ পোস্ট দিতে হবে। আর 20% টাইমে আপনি আপনার প্রমোশন করবেন। বুঝতে পারছেন, যদি দিনে 10টা পোস্ট করেন, দিনে 10টা পোস্টের ভিতরে 8টা পোস্ট হবে কি এডুকেটিভ কন্টেন্ট হইতে পারে, লার্নিং পারপাস হইতে পারে ইনফরমেটিভ। আর বাকি যে 2টা পোস্ট করবেন ওইগুলো হচ্ছে আপনার কি সেল সেল রিলেটেড, সেল কমিউনিকেশন হবে। বুঝতে পারছি, এটা ক্লিয়ার? 80-20 রেশিওটা বুঝতে পারছেন? ইউটিউবে সার্চ করেন 80-20 রেশিও, আরো অনেক কিছু বলবো কিন্তু মেইন টপিক এটাই। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড পোস্ট। এখন ধরেন আপনি কোর্স করান, আপনি একজন ইনস্ট্রাক্টর, ঠিক আছে, এখন আপনি পোস্ট করতেছেন যে আমি সেল করি, আরে কি জানি বলে আমি কাজ করি। আপনার পেজটা আপনি বানায় রাখছেন ধরেন কুমিল্লা আইটি ইনস্টিটিউট, কারণ আপনি কুমিল্লা আইটি ইনস্টিটিউটের ভিতরে আপনার যখন নামটা বলবো তখন আমার মাথায় আসবে তারা হয়তো কোনো কিছু শিখায়, নামটা দিয়ে এরকম কিছু শিখতেছি। কিন্তু যখন আপনার পোস্টের ভিতরে যাইতেছে তখন হয়তো দেখা যাইতেছে যে ভাই 170 টাকায় বুস্ট করুন, এটা কি আপনার পেজের সাথে রিলেটেবল? এটা কিন্তু পেজের সাথে রিলেটেবল না। তো পেজের সাথে রিলেটেবল এরকম কন্টেন্ট নিতে হবে। আপনার যদি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেবল না হয়, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন ওই ইন্ডাস্ট্রি জিনিস না হয়, তাহলে আপনি এটা কাজ করবেন। এর মানে কি আপনি ওই ইন্ডাস্ট্রির জিনিসপত্র দিতে পারবেন, বাইরের ইন্ডাস্ট্রি দিতে পারবেন না? দিতে পারবেন, কিন্তু ওইটা হচ্ছে কোনো একটা স্পেশাল অকেশন। বুঝতে পারছেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি কাজ করেন, আপনার ইন্ডাস্ট্রি কি ডিজিটাল মার্কেটিং। এখন ধরেন গ্রাফিক ডিজাইনের কিছু একটা হয়েছে যেটা আপনার ডিজিটাল মার্কেটিং ইম্প্যাক্ট ফেলবে, তখন আপনি এই জিনিসটা নিয়ে আপনার পোস্ট করতেই পারেন যে গ্রাফিক ডিজাইনের এই একটা সম্ভাবনাময় দুয়ার খুলছে যেটা আমাদের ডিজিটাল মার্কেটারদেরও সাহায্য করতে পারে। এটা কিন্তু আপনি বাইরের ইন্ডাস্ট্রি দিলেন, কিন্তু এটা একটা প্রপার ওয়েতে দিলেন। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, আপনি পোস্ট করতেছেন গ্রাফিক ডিজাইন, এটা ক্লায়েন্ট কি হবে, ক্লায়েন্ট রিলেট করতে পারবেন, রিলেটেবল হবেন। বিষয়টা ক্লিয়ার? এবার কন্টেন্টস এর বিষয়টাও সেম, আপনি যে ডিজাইনগুলো করবেন যে কন্টেন্টগুলো করবেন এটা রিলেটেবল থাকতে হবে, রিলেটেবল না থাকলে ওটা কোনো সময় কাজ করবে না। শেয়ার ইওর কন্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমরা নিজের জিনিস নিজেরাই শেয়ার করি না। বা ধরেন আমরা যদি দেখি যে কেউ একজন ভালো একটা কন্টেন্ট লিখছে, ওই কন্টেন্টটা আমরা শেয়ার করতে চাই না। কেন শেয়ার করতে চাই না? কারণ সে তারা কেন আমি একটু উপরের দিকে উঠাবো, ঠিক আছে। আবার নিজের ক্ষেত্রে হলে বাইরে একটু শেয়ার দেন, কিন্তু অন্যের ক্ষেত্রে হলে আমরা শেয়ার দিব না, বিষয়টা এরকম হয়। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাজ এ আপনারা যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন, আপনার এই কন্টেন্টগুলো বিভিন্ন জায়গায় শেয়ার দিতে হবে। আপনি যেই টপিকে কাজ করছেন, যেই টপিকে কন্টেন্ট লিখছেন, ওই টপিক রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে না, ওই গ্রুপগুলোর ভিতরে আপনার দিতে হবে। কেন দিতে হবে? অর্গানিক রিচের জন্য। বুঝতে পারছি, অর্গানিক রিচটা ওই জায়গায় ওই গ্রুপগুলো থাকবে, কারণ ওই গ্রুপগুলোতে থাকতে পারে আপনার 5,000 10,000 1 লাখ 2 লাখ মানুষ থাকতে পারে, 5 লাখ মানুষ 10 লাখ মানুষ থাকতে পারে। ওই কন্টেন্ট যখন দিতেছেন তখন এগুলো রিচ করবে, গ্রুপে কিন্তু রিচ করে, গ্রুপের মানুষ কিন্তু কন্টেন্ট দেখে, গ্রুপ যদি অ্যাক্টিভ থাকে হয়। তো ওই জায়গাগুলোতে আপনার কি হতে পারে, একটা অর্গানিক রিচ আসতে পারে। এরপরে কি আসতেছে, আস্ক ইউর অডিয়েন্স, মানে আপনার যে কাজগুলো করলেন, এখন আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট সেল করলেন, প্রোডাক্ট সেল করার পরে আপনি জিজ্ঞেস করলেন, আপনি পেজের ভিতরে জিজ্ঞেস করলেন যে আপনারা যারা প্রোডাক্টটা কিনছেন প্রোডাক্টের এক্সপিরিয়েন্স কেমন। এই যে আপনি একটা জিনিসটা জিজ্ঞেস করলেন, পেজের ভিতরে জিজ্ঞেস করলেন বা কিছু যে কোনো কিছু জিজ্ঞেস করেন, এরকম জিজ্ঞেস করেন করার পরে দেখবেন কমেন্ট করতেছেন, এই কমেন্টটা যে করতেছে ফেসবুকের যে অ্যালগরিদমটা আছে সে বুঝতে পারবে যে এই পেজের ভিতরে কমেন্টের একটা জোয়ার আছে, ওইটা আরেকটু মানুষের কাছে নিয়ে যায়। বুঝতে পারছেন? এই যে দেখেন আপনারা একটু অন্যদিকে যাই, আমি এখন ক্লাস থেকে একটু বেরোই। যেমন ধরেন আমাদের দেশের যে কিছু বিখ্যাত বিখ্যাত মানুষ আছে না, যে পরিমণি টাইপ, দেখবেন তারা কিছু একটা যদি উল্টাপাল্টা কিছু করে এটা সেকেন্ডের ভিতরে ভাইরাল হয়ে যায়। তারা কোনো একটা ছবি দিতেছে এটা সেকেন্ডের ভিতরে ভাইরাল হয়ে যায়। কেন ভাইরাল হয়ে যায়? কারণ যারা এই জিনিসটা পছন্দ করে না, ধরেন আমি পছন্দ করি না, আমি পছন্দ করি না তারপর আমার ফেসবুক ফিডটার ভিতরে সামনের দিকে এটা রেখে দিয়েছি, মানে আমি এইটার সামনে রেখে আমি ওরা গালাগালি করতেছি যে ওর এটা ওরা কি দরকার ছিল, এটা তো খারাপ, এটা দেশের জন্য খারাপ, এই সেই হ্যান ত্যান। ফেসবুক কিন্তু আপনার কথা ট্র্যাক করতেছে কি ঠিক আছে, কিন্তু আপনি কি করতেছেন কি বলতেছেন এটা ট্র্যাক করতেছেন। আর এই পোস্টের ক্ষেত্রে এটা ট্র্যাক করতেছেন, এই পোস্টের ক্ষেত্রে ট্র্যাক করতেছে, আর এই কন্টেন্টটা তো অনেকক্ষণ ধরে স্ক্রিনে আছে, মানে এটা ভালো একটা কন্টেন্ট। বুঝতে পারছেন? ভালো কন্টেন্ট মানে হচ্ছে এটা শেয়ার করেন,
ফেসবুক এটা আর কি করে বুঝে, এমনি তো তাদের পেজগুলোতে অর্গানিক রিচ আছে, কিছু বড় বড় সেলিব্রিটির পেজে এমনি অর্গানিক রিচ, তারপরে আপনি আরো 5 মিনিট 10 মিনিট রাইখা ওটা দিচ্ছেন আরো রিচ বাড়ায়। আসলে আমরা যে ট্রেন্ডিং জিনিসপত্র করি বা ভাইরাল যেগুলো করি এগুলো আমরাই করি, বুঝতে পারছেন? আমাদের কারণে এগুলো ভাইরাল হয়, আমরা যদি এগুলো না করতাম ভাইরাল হইতো না। এরপরে অনেকে কি করে, গালাগালি করে কমেন্টের ভিতর, এই কাজ জীবনও করবেন না। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় ফেসবুকে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপনার যদি পছন্দ না হয়, আপনি চোখের সামনে আসছে স্ক্রলের উপরের দিকে উঠে আসছে স্ক্রলের উপরের দিকে উঠেছে না, আপনার এদিকে কমেন্ট করার দরকার নেই, অ্যাংরি রিয়েক্ট করার দরকার নেই। আপনি না বুঝেন যে আমি অ্যাংরি রিয়েক্ট দিতেছি, এত দূর যায় সেটা আপনি অ্যাংরি রিয়েক্ট দিতেছেন, কিন্তু ফেসবুক বুঝে এদের রিয়েকশন করছে মানে এটা আরো স্প্রেড করে। বুঝতে পারছি আমার কথাটা? বুঝতে পারছেন কিভাবে ভাইরাল হয় জিনিসগুলো? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এবার আর্টসিওর অডিয়েন্সের ভিতরে আরেকটা জিনিস আপনাকে বলতে পারি, যেমন ধরেন আপনি এরকম কিছু কন্টেন্ট বানাইতে পারেন, ধরেন আপনি কি করতেছেন, আপনি ডিজিটাল, আপনি কোর্স রিলেটেড কোনো কিছু পেজ হ্যান্ডেল করতেছেন, এখন আপনি ওটার ভিতরে একটা সুন্দর করে ডিজাইন করে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোন কোর্স শিখতে চান, এরকম করে আপনি কিছু ইয়ে দিয়ে দিলেন, অপশন দিয়ে দিলেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, সার্ভার সাইড ট্র্যাকিং, এরকম টাইপ জিনিসপত্র আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখবেন যে এই সব টাইপ যে ফুল টাইপ কোশ্চেন যেগুলো আছে এগুলো মানুষ পছন্দ করে। এগুলো দিলে কি হয়, মানুষ এগুলোতে কমেন্ট করে যে ক, খ, গ, ক, এরকম করে দেখবেন কমেন্ট করে মানুষ। এই কমেন্টটা করলো না, আপনার পেজের রিচটা বাড়বে। এদিকে যা আমি কথা বললাম সব আমি কি নিয়ে কথা বলছি, অর্গানিক রিচ নিয়ে কথা বলছি। আমি কথা বুঝতে পারছি? কারণ এর পরবর্তী সময় আমরা যত কথা বলবো সব পেড রিচ নিয়ে কথা বলবো, মানে প্রোফাইল টোফাইল বানানোর আগ পর্যন্ত আমরা যত কিছু বলবো সব অর্গানিক মার্কেটিং কথা বলবো, আর প্রোফাইল বানানোর পরে যখন আমরা অ্যাডে ঢুকবো সব আমরা বলবো পেড মার্কেটিং নিয়ে কথা বলবো। আমার কথা বুঝতে পারছি? তো আপনি যদি পেড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ফাইবারে একটা পার্ট আছে যে আপনি অর্গানিক্যালি গ্রো করবেন। অর্গানিক্যালি গ্রো করতে হলে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই যে বিষয়গুলো আমি দিয়ে লিখে দিছি, আরো অনেক জিনিসপত্র থাকতে পারে, রিসার্চ করে বাইর করে নেবেন, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে বেসমেন্ট। এইগুলো হচ্ছে আপনার কনসিস্টেন্সি মেনটেন করার মূল চাবিকাঠি। এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আপনার অর্গানিক গ্রোথ পায়। আর যদি এইগুলোতে আপনার মূল কোরের যে বিষয়গুলো আছে এই কোরগুলো যদি আপনি ঠিক না করেন, আপনার অর্গানিক রিচ আপনার যাই করেন এটা জীবন পারে। অ্যাড চালান, অ্যাড চালাইছেন ততক্ষণ অর্গানিক রিচ আছে, পেড রিচ আছে, অ্যাড শেষ, রিচ শেষ। এটা ক্লিয়ার? ওকে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্টের কথা পারফেক্টলি শুনতে হবে, কি বলতেছে। ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন তখন অন্যদিকে মাথা ডাইভার্ট করা যাবে না যে উনি কি করছে, উনি কি কই করছে না করছে, এই হয়েছে সেই হয়েছে। ক্লায়েন্ট কি বলছে ওনাটা শুনতে হবে। ক্লায়েন্টের একবারের বেশি দ্বিতীয়বার কোনো কিছু জিজ্ঞেস করবেন, চেষ্টা করবেন, মানে করবেন না এরকম না কিন্তু করবেন। যদি বাই চান্স আপনার মিস করে ফেলেন তখন আপনি জিজ্ঞেস করবেন, তখন আবার সুন্দর করে পোলাইটলি জিজ্ঞেস করেন যে স্যার আমি তো এটা মিস করে গেছি, আপনি কি এই জিনিসটা আবার বলবেন কিন্তু। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার একবার বেশি দ্বিতীয়বার বলতে চাইবেন, কারণ তার কাছে অনেক ইয়ে আছে, কি জানি বলে, অপশন আছে। ঠিক আছে? তো তার কাছে যেহেতু অপশন আছে, আপনি আপনি নিজেরে একটু ফুটে তোলার চেষ্টা করবেন, তখন পারফেক্টলি কথা বলতে হবে। ক্লায়েন্ট যেটা বলতেছে খুব ভালোভাবে ব্রেন খোলা রেখে শুনতে হবে কি বলতেছে। আরেকটা জিনিস বলি, এটা একটা ভালো একটা স্ট্র্যাটেজি। আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের 7টা কোশ্চেন করতে পারেন, কোনো ক্লায়েন্টকে যদি 7 থেকে 10টা কোশ্চেন করতে পারেন ওনার বিজনেস রিলেটেড, ওই ক্লায়েন্ট আপনার ছাড়া কারো দিয়ে কাজ করাবেন। বুঝতে পারছেন? 7 থেকে 8টা কোশ্চেন করতে পারছেন, 10টা কোশ্চেন করতে পারছেন, ও আপনার দিয়ে কাজ করবে। কেন কাজ করাবে? কারণ হচ্ছে আপনার ভাই, আপনি ওনারা কোশ্চেন করছেন, উনি অ্যান্সার দিচ্ছে, কোশ্চেন করছেন অ্যান্সার দিচ্ছে, এখন এই সেম কোশ্চেন কি আরেকজনের জায়গায় করবো? উত্তর কি সেম আরেকজনের জায়গায় বলবো? আপনার তো পুরো বিজনেস বুঝেই দিছে সে। বুঝতে পারছেন? আপনি পুরো বুঝতেই পারছেন যে ওনার কি অবস্থা আছে বিজনেসে। তো যেহেতু আপনি বুঝে গেছেন আপনি উনি আপনার এই কাজ দিবেন, আপনি যদি প্রফেশনালি কথাবার্তা বলতে পারেন। রিপ্লাই উইথ গুড ম্যানার্স বলে দিলাম, হেল্প ইউর ক্লায়েন্ট টু গেট, এটাও বলছি। ডিসিশন বাইং বা আপনার ওই ডিসিশন নেওয়ার একটা অ্যাঙ্গেল ফেলাইতে হবে। এই যে 8টা কোশ্চেন 7টা কোশ্চেনের কথা বললাম, এটা হচ্ছে আমার ডিসিশন মেকিং এর পিরিয়ড। এটা যে আমি ওনারা যতগুলো কোশ্চেন করবো সে তার আমার প্রতি তত বেশি লয়াল হবে, যে না সে আসলে বিজনেসটা বোঝার চেষ্টা করতেছে, আমার কথাটা বোঝার চেষ্টা করতেছে, তখন সে একটা ডিসিশন মেক করবে। বুঝতে পারছেন? এরপর যে গিভ পারচেজ আপডেট, মানে আপনার যে পারচেজ আপডেট গুলো আছে, নট অনলি পারচেজ আপডেট, আমরা এদিকে পারচেজ আপডেট শো করছি। যেমন আমি কিছুক্ষণ আগে ওনার সাথে কি কথা বলতেছিলাম, কন্টেন্ট নিয়ে কথা বলতেছিলাম, আমি ওনার কি আপডেট দিয়েছিলাম, কন্টেন্ট আপডেট দিয়েছিলাম, যে গত 3 মাসে আমরা কতগুলো কন্টেন্ট আপডেট করছি, ওই কন্টেন্ট গুলোতে কেমন রিচ ছিল, এই জিনিসগুলো আমার ড্যাশবোর্ড থেকে দেখতে হবে, তারপরে আমার পারফেক্টলি ওনার রিপোর্টিং করতে হবে। ঠিক না? তো ওই যে রিপোর্টিং এর যে বিষয়টা আছে, ওই রিপোর্টিং এর বিষয়টা আমার কিভাবে করতে হবে, পারফেক্টলি আমার ড্যাশবোর্ডটা দেখতে হবে, দেখার পরে এরপর আমি রিপোর্টিং করতে হবে। আমি যেমন বুঝতে বলতাম যে ভাই এটা তো 10,000 রিচ হয়ে গেছে, 10 মিলিয়ন রিচ করে ফেলছে। এরপর যখন ওরা দেখতো তখন দেখতো এটা ধারে কাছেও নেই। বুঝতে পারছেন? উল্টা পাল্টা কোনো কিছু ক্লায়েন্টের বলা যাবে না।
এরপরে কি আছে, আসলেন D5 আপনার যে কাজ করলেন, আপনি ধরেন কোন একটা ক্লায়েন্টে অ্যাড চালাই দিয়েছেন, অ্যাড চালানোর পর আপনি অবশ্যই ওরে জিজ্ঞেস করতে হবে যে বস আপনার যে আপনার আপনার যে আমি কাজটা করলাম, আপনার যে আমি অ্যাডটা চালাইলাম, আপনার কি অবস্থা, আপনি কি স্যাটিসফাইড কিনা, উনি স্যাটিসফাইড কিনা এই জিনিসটা বুঝতে হবে। যেমন আমরা ফাইবারে কাজ করি, ফাইবারে কাজ করলে ফাইবারের দুই এন্ডে কাস্টমার রিভিউ হয়। একটা হচ্ছে আমি রিভিউ নিচ্ছি, আমি যে কাজটা করলাম এটার একটা রিভিউ নিলাম, ফাইবার আবার ওরে মেসেজ দিবে যে তুমি যে ওরে দিয়ে কাজ করাইলা তুমি একটা রিভিউ দাও আমাকে। এটা কিন্তু ফাইবার রিভিউ নিতেছে। এখন ধরেন ক্লায়েন্টটা আমারে বলে যে তুমি খুব ভালো কাজ করছো, আমি স্যাটিসফাইড তোমার নিয়ে, আর এই ক্লায়েন্টে আবার ফাইবারে যেয়ে বললো যে হি ইজ নট প্রফেশনাল, সে যদি বলে যে প্রফেশনাল না, তখন কি হবে, আমার যে গিগটা আছে গিগের আস্তে করে র্যাঙ্ক কমাই দিবে, আমার কাজ কমে যাবে, বুঝতে পারছি। তখন দুই দিকে আপনার সামলাইতে হবে, কাজ যখন করবেন প্রপার ওয়েতে কাজ করতে হবে এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনে 100% দিতে হবে, যে ক্লায়েন্ট আপনারও ভালো বলে, আপনারা যে ভালো বলতেছে, আপনার ফাইবার এন্ডেও যাতে ভালোই বলে। যদি দুই এন্ডে ভালো বলতেছে তখন আপনার গিগের ইমপ্রেশন বাড়বে, আর যদি আপনার দুই এন্ডে খারাপ হইতেছে তখন তো ইমপ্রেশন কমবে। আবার এক পার্টে যদি এক এন্ডে যদি খারাপ বলে তখন আবার ইমপ্রেশন কমে যাবে। তাহলে দুই এন্ডে আপনার কি করতে হইতেছে, ভালো সার্ভিস দিতে হইতেছে, প্রপারলি সার্ভিস দিতে হবে, বিষয়টা বুঝতে পারছি। সবসময় এই জিনিসটা করবেন। আমাদের একটা আছে, ফর্ম আছে, মানে আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, কাজ শেষ হয়েছে, ওনার সাথে প্রজেক্ট শেষ হয়েছে, ওনার একটা আমরা ফর্ম পাঠাই, ফর্মটা পাঠানোর পরে ওই ফর্ম উনি ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার পরে উনি আমাদেরকে বলে যে আপনাদের এই যা র্যাঙ্কিংস ছিল, এরকম করে রেকর্ডিংটা করলে ভালো হইতো, আর যদি ভালো মনে করে তাহলে সবগুলোতে স্যাটিসফাইড করে দেয়। আমরা চেষ্টা করি, যেহেতু আমরা মানে মার্কেট প্লেসের বাইরের কথা বলতেছি, এটা মার্কেট প্লেস হিসাব করেন না, মার্কেট প্লেসের বাইরে যখন আমরা হিসাব করি তখন আমরা চেষ্টা করি যে ক্লায়েন্ট আমাদেরকে কিছু ফিডব্যাক দেয়, যে আমরা আরো কিভাবে জিনিসটা আপডেট করতে পারি। তখন আমরা ওনাদেরকে বলি যে কিছু একটা লেখেন যে আপনি চান যে পরবর্তী সময় আপনি যখন সার্ভিসটা নেবেন তখন আপনি এই জিনিসটা চান আমাদের কাছ থেকে, তখন হইতেছে কি, তখন আমরা এই যে আমাদের যে কাস্টমার সার্ভিসটা আছে, সার্ভিসটা আমরা একটু বাড়াইতে পারি। এসএমএস আপনি দেখবেন স্বপ্নতে যান, আগরাতে যান বা বিভিন্ন সুপার মলে যান, গেলে দেখবেন যে তাদের কিছু মানুষ বসে থাকে, ওইটার বলে কি জানি সিআরও, কাস্টমার রিলেশনশিপ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, সিআরএম, মানে মেবি সিআরএম, সবটাতে সিআরএম বলে। সিআরএম এর কাজ কি, উনি যাবে বিভিন্ন গন্ডলায় বিভিন্ন মানুষ দাঁড়ায় থাকে না, ওনাদের সাথে কথা বলবে যে স্যার আপনার প্রোডাক্ট ঠিক আছে কিনা, কতদিন ধরে পারচেস করতেছেন, কিভাবে আমরা আরো এটারে বাড়াইতে পারি, সেলটা বাড়াইতে পারি, সেল বাড়ানোর কথা তো ওনার সাথে বলে না, আপনার কাস্টমার জার্নিটা আরো কিভাবে আমরা স্মুথ করতে পারি, আপনি কি কোনো সময় ডেলিভারি আমাদের হোম ডেলিভারি নিছেন কিনা, হোম ডেলিভারি নেওয়ার সময় যিনি আপনার দিয়ে আসছে উনি কোনো ধরনের খারাপ বিহেভ করছে কিনা, এই যে বিষয়গুলো উনি জানতেছে। এই জানার মাধ্যমে কি হইতেছে, সিআরএম যে নিয়ে আছে, সিআরএম এই ইনফরমেশনটা দিতেছে আউটলেট ম্যানেজারকে, আউটলেট ম্যানেজার দিতেছে হেডকোয়ার্টারকে, এই হেডকোয়ার্টারের যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তখন তারা ইনফরমেশন গুলো বসায়, ফাইন্ডিংস বাইর করে, এই জায়গাতে ল্যাকিংস আছে আমাদের, এই ল্যাকিংসটা ফিল আপ করেন, এই ল্যাকিংসটা ফিল আপ করলে সেলস আরো বাড়ে। আমার কথা বুঝতে পারছেন, কাস্টমার রিভিউ কিভাবে কাজ করে। কাস্টমার রিভিউ যদি নিতে পারেন 100% স্যাটিসফাইড, আপনার বিজনেসও স্যাটিসফাইড। কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় ওই বিজনেস জীবনও চলবে না, 2 বছর 3 বছর রান করবেন এরপর শেষ। এরপর কি আছে, ট্র্যাক ক্লায়েন্ট ডাটা। ট্র্যাক ক্লায়েন্ট ডাটা বিষয়টা কি, ট্র্যাক ক্লায়েন্ট ডাটার বিষয়টা হচ্ছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, তারপর একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমরা যে পারচেস করি, কোনো একটা ওয়েবসাইট থেকে পারচেস করি, আমরা দিয়ে কি করতেছি, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস মাস দিতেছি, এই যে অ্যাড্রেসটা আমরা দিতেছি, এগুলো ফেসবুক জমা করে, ফেসবুক জমা করে কি করে, আপনার ওই যে অ্যাকাউন্ট যেটা আছে, আপনার যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ওইগুলোর আন্ডারে ফেসবুকের কোনো প্রোফাইল আছে কিনা এটা ফাইন্ড করে, ব্যাকএন্ডে ফাইন্ড করে, যদি আপনি ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনেন, ওই ওয়েবসাইট যদি কোনো সময় অ্যাড চালায়, ওই অ্যাডগুলো আপনার আবার দেখান, এই কাস্টমারের ডাটাগুলো ট্র্যাক করলো, কাস্টমার ডাটাগুলো ট্র্যাক করে এগুলোর অ্যানালাইসিস করলো, আপনারা আবার টার্গেট করলো, রিটার্গেট করবো, বুঝতে পারছি। এই রিটার্গেটের যে বিষয়গুলো আছে এই দিয়ে আমরা ক্লায়েন্টের ডাটাগুলো অ্যানালাইসিস করতে হয়। এরপর ধরেন আপনি আরেকটা জিনিস করবেন, এটাও আমি লোকালি দিই, এটা তো ডিজিটালি দিলাম, এবার লোকালি দিই, দেখবেন বড় বড় ব্র্যান্ড, ধরেন ঢাকাতে কোনো একটা, যেমন খানাস কুমিল্লাতে নতুন আসছে, খানাস নতুন আসছে না, এখন খানাস যে কুমিল্লাতে আসলো, তারা কেন কুমিল্লাতে আসলো, তাদের অবশ্যই কোনো একটা ফাইন্ডিংস আছে যে কুমিল্লাতে আমাদের একটা কাস্টমার বেস আছে বা কুমিল্লাতে খানাস চায়, এবং এই যে ফাইন্ডিংসটা তারা পাইলো, কিভাবে পাইলো, তারা অবশ্যই কোনো একটা কাস্টমার ডাটা ট্র্যাক করছে, কাস্টমারের বিহেভিয়ার চেক করছে, তাদের দেখছে যে ঢাকাতে দেখছে যে কুমিল্লা থেকে কতজন মানুষ বা কি পরিমাণ মানুষ খানাতে দেওয়া তাদের ফুডটা এনজয় করতেছে, তাদের রিভিউগুলো কেমন, ঠিক আছে, এই যে তারা পুরো জিনিসটা পাইলো, তখন তারা যদি তারা দেখতে পায় যে আসলেই এটা একটা মানে প্রফিটেবল হবে কুমিল্লাতে একটা আউটলেট দেওয়া, তখনই তারা কুমিল্লাতে আসবে, আদারওয়াইজ কোনো ব্র্যান্ড আসবে না। ধরেন ইলিয়ানের নাম শুনছেন সবাই, ইলিয়ানের পাঞ্জাবি ওই যে গত 2 বছর আগের ঈদে অনেক ভাইরাল হয়েছিল, মানে 1 লাখ 2 লাখ 2.5 লাখ 40 লাখ করে পাঞ্জাবি সেল করতেছে।
আপনার কি মনে হয় এলিয়ান কুমিল্লাতে আসবে? এলিয়ানে কুমিল্লার কাস্টমার বেস আছে যে 1 লাখ টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনবে, 40,000 টাকা দিয়ে 40 লাখ বাদ দেন, 40,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনবে? কিনবে না তো। তারা কিন্তু এখন আসবে না। তারা কখন আসবে? যখন ওই কুমিল্লার মার্কেটটা ওইরকম হয়ে যাবে তখন আসবে। বুঝতে পারছি? স্বপ্ন যখন কুমিল্লাতে আসছে, স্বপ্ন আসার পরে কুমিল্লাতে স্বপ্ন যখন আসছে তখন কিন্তু কুমিল্লাতে কোনো সুপার শপ ছিল না। প্রথম আউটলেট এটা। এই আউটলেটটা কি করছে? সরি, এটা প্রথম আউটলেট না। প্রথম আউটলেট ইপিজেড প্রথম আউটলেট। ইপিজেড এর আউটলেট তারা কি করছে? কাস্টমারদেরকে এটারে ইয়ে করছে, অভ্যস্ত করছে। এই জিনিসটা অভ্যস্ত করছে। কারণ কেন এই ইপিজেড এ দিচ্ছে? ইপিজেড এ যারা থাকে তারা হচ্ছে সব বিদেশি। মানে ধরেন 80% বিদেশি। তো তারা তাদের সাইকোলজিটা কি? তারা তাদের দেশে দেখে আসে যে তারা একটা সুপার শপে যাবে, একটা ছাদের নিচে সবকিছু পাইতেছে, তারা নিয়ে চলে যাইতেছে। কিন্তু যখন তারা এই জিনিসটা দেখলো যে আমার এদিকে মানে ফরেন ক্লায়েন্ট তো আসে আসে সাথে দেশি ক্লায়েন্টও আসে, দেশি ক্লায়েন্ট বাইর করার জন্য তারা ফাইন্ডিংস করলো যে কোন জায়গায় আউটলেট দিলে ভালো হয়। তখন তারা কি করলো? একদম সেন্ট্রাল পয়েন্ট কান্দিরবার ঝাউতলাতে দিয়ে দিল। সবচেয়ে বেশি সেল কিন্তু ঝাউতলা করে। মানে প্রথম তাদের আউটলেট যদিও মানে এটার বলা হয়, এটার কোড হচ্ছে CO1। CO1 যদিও আপনার ইপিজেড, কিন্তু CO2 সবচেয়ে বেশি সেল জেনারেট করে। বুঝতে পারছেন? মানে স্বপ্নের সবচেয়ে বেশি সেল জেনারেট করছে গ্রিন লাইনের যে সরি গ্রিন রোডের যে আউটলেট আছে ওইটা সবচেয়ে বেশি সেল করে। তারপর হচ্ছে কুমিল্লায় আউটলেট সেল করে। তো বুঝতে পারছেন তারা কিভাবে এই ডাটাগুলো ট্র্যাক করছে। তারা যদি কাস্টমারটা ট্র্যাক না করতো বা ক্লায়েন্টরা ট্র্যাক না করতো, তারা কোনো সময় এই জায়গাতে এসে প্লেসমেন্টটা করতে পারতো না। আর স্বপ্নটা দেখার পাশাপাশি তারা আগোরা টাগোরা যারা দেখতেছেন আশেপাশে, তারা এদিকে এসে প্লেসমেন্ট করছে। কিন্তু দেখেন রোসা কিন্তু এখনো কিন্তু এই জায়গাতে আসে নাই। রোসা এখনো কই আছে? ইপিজেড আছে। কারণ তারা দেখতেছে না যে তাদের এখন ওই জায়গাতে যাওয়ার দরকার আছে। তারা তাদের ক্লায়েন্ট বেস এখন ওই জায়গাতে আসেনি। যখন ক্লায়েন্ট বেস আসবে তখন দেখবেন তারাও এদিকে আসে পড়ছে। আমার কথা কি বুঝতে পারছেন ক্লায়েন্টরা কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, অফার আদার্স প্রোডাক্টস। এমন তখন আপনি আমার থেকে এই ঘড়িটা কিনছেন। কারণ আপনি শুধু এই ঘড়িটা যে কিনবেন এমন তো না। এই ঘড়ির সাথে আপনার একটা ব্যাটারি থাকতে হবে। এই ঘড়ির সাথে একটা চেইন থাকবে। এই ঘড়িটা ধরেন, এই ঘড়িটা তো আর চেইন পাল্টাতে হয় না। ধরেন আপনি স্মার্ট ওয়াচ কিনছেন আমার থেকে। মানে স্মার্ট ওয়াচের অনেকগুলো স্ট্রাইপ থাকে না? আপনি মনে করেন আমি একটা নতুন বিজনেস শুরু করছি বা আমার ওই বিজনেসের ভিতরে আমি নতুন একটা জায়গা আনছি যে আমি কাস্টমাইজ স্ট্রাপ বানাই, ওয়াচ স্ট্রাপ বানাই। ওই যে ওয়াচ স্ট্রাপটা আমি বানাইতেছি, ওই ওয়াচ স্ট্রাপটা আপনারা আমি দেখাইতেছি যে স্যার আপনি তো আমার থেকে ঘড়িটা কিনছেন, আপনি কি এই স্ট্রাপটা নিতে চান কিনা? আমি নতুন একটা প্রোডাক্ট আপনারে অফার করলাম। বুঝতে পারছি? এই যে অফার করার যে সাইকোলজিটা দেখবেন যে এই অফার করলে আপনি নতুন একটা ক্লায়েন্ট, আপনি এই যে নতুন একটা প্রোডাক্টের জন্য নতুন একটা ক্লায়েন্ট পাবেন। মানে আপনি পুরাতন ক্লায়েন্ট কি হয়েছে? আপনার কাস্টমারের যে ইয়াটা আছে, সাইকেলটা আছে, মানে এক্সপিরিয়েন্সটা আছে, ওই এক্সপিরিয়েন্স সম্পর্কে সে জানে। এখন সে শিওর যদি আমি তার থেকে স্টেপটা কিনি, স্টেপে যদি কোনো সমস্যা হয় সে আমার চেঞ্জ করে দিবে। কিন্তু সে যদি নতুন একটা দোকানে যায় স্টেপ কিনে, সে বিশ্বাস করবে না। সে তারে প্রথমে অ্যাওয়ার করতে হবে, অ্যাওয়ার করার পর তারপরে তার কাছে প্রোডাক্টটা সেল করতে হবে। ঠিক না? এই যে নতুন একটা প্রোডাক্ট সেল করা ইজি কার কাছে? পুরাতন কাস্টমারের কাছে। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? প্রোডাক্ট দিতে পারেন। অফার বা ডিসকাউন্ট জিনিসটা কি? এটা সবাই বুঝতেছেন। অফার বা ডিসকাউন্ট, আপনার যে ক্লায়েন্ট আছে, নতুন ক্লায়েন্ট হোক পুরান ক্লায়েন্ট হোক, তারে অফার দেন। অফার সবচেয়ে বেশি পছন্দ করি। আপনি এই যে ঝাউতরা রাস্তা দিয়ে যাবেন, দেখবেন যে কিছু আউটলেট আছে যেমন সেলরে দেখা যায়, কিউআর টাওয়ারের সামনে গেলে সেলরে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মনে করেন যে ব্র্যান্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেখবেন সবাই এদিকে লেখা আছে 70% ডিসকাউন্ট, আপ টু 50% ডিসকাউন্ট, আপ টু 40% ডিসকাউন্ট। কেন লিখেছে? কারণ এদিকে অনেক কম্পিটিশন। মানে ওই বিল্ডিংটার ভিতরে সব ব্র্যান্ডরা খেলতেছে ওইটার ভিতরে। তো ওই ব্র্যান্ডের ভিতরে যদি আপনার নিতে হয়, আপনি যদি লয়াল কাস্টমার হন, যদি আপনি দেখেন যে এদিকে ডিসকাউন্ট আছে, আপনি জানেন ওর কাপড় কোয়ালিটি সম্পর্কে, আপনি ওই ব্র্যান্ডেই যাবেন, যাই ওই দিক থেকে কিনবেন। ঠিক না? তো ওইটা হচ্ছে বিষয়। এবার ডিসকাউন্ট, অফার আর ডিসকাউন্ট বেশ সেম জিনিস। আচ্ছা, আপনারা কি বুঝেন যে আপ টু 50% ডিসকাউন্ট, আপ টু 70% ডিসকাউন্ট, ফ্ল্যাট 70% ডিসকাউন্ট, এগুলো বুঝেন তো? আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আবার অনেক সময় ঝামেলা হয় ক্লাসের ভিতরে। অ্যাডভার্টাইজিং গাইডলাইন। অ্যাডভার্টাইজিং গাইডলাইন জিনিসটা কি? ইউজ গুড কন্টেন্ট। আপনার বর্তমানে যে অ্যাড যেটা আছে, কিছুদিন পরে তো অ্যাডে ঢুকবেন। অ্যাডে গেলে দেখবেন যে আমাদের এখন আর টার্গেট করতে হয় না, আমাদের কোনো প্লেসমেন্ট দিতে হয় না। আমাদের কি দিতে হয়? এটা গুড কন্টেন্ট। আপনার যে কন্টেন্ট লেখানোর বিষয়টা আছে না, এই গুড কন্টেন্ট লিখতে হবে, গুড একটা ডিজাইন করতে হবে। বাকি কাজ ফেসবুক করে নেবে। আমার কথা বুঝাইতে পারছি? কেন আপনাদেরকে এত কন্টেন্টের ভিতরে প্রেশার দেওয়ার চেষ্টা করতেছি আমি? আপনি কন্টেন্ট যদি লিখতে পারেন, ইমেজ যদি ঠিক করে ডিজাইন করতে পারেন, আপনার আর কিছু করার দরকার নেই। খালি অ্যাড চালানো শিখতে পারলে। এর মানে এই না যে আপনি সব ধরনের অ্যাড চালাইতে পারবেন। কিছু অ্যাডভান্স অ্যাড আছে, ওই অ্যাডের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে ওইগুলো আমরা দেখাবো। টার্গেট বেস্ট অডিয়েন্স।
টার্গেট বেসড অডিয়েন্স আমি কিছুক্ষণ আগে বললাম যে টার্গেট করতে হয় না, এদিকে আবার লেখা আছে টার্গেট করতে হয়। যেমন বিটুবি বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু সবাই টার্গেট করলে হবে না, বিটুবি বিজনেস তো বুঝেন, বিজনেস টু বিজনেস। ওই বিটুবি বিজনেসের ক্ষেত্রে আপনি আবার লোকাল মানুষের টার্গেট করলে কোনো লাভ নেই, আপনার খুবই স্পেসিফিক নিশ মানুষের টার্গেট করতে হবে। ধরুন আপনি একটা সফটওয়্যার সেল করবেন, সফটওয়্যারটা কার দরকার, যার দরকার তারা টার্গেট করতে হবে। ঠিক আছে, আপনি ধরেন কোনো একটা কি করেন, ফ্ল্যাট সেল করতেছেন, রিয়েল এস্টেট বিজনেস করতেছেন, আমি কি ফ্ল্যাট কিনবো? বা ধরেন যে মাসে ইনকাম করে 20,000 টাকা, সে একটা ফ্ল্যাট কিনবে? সে কিন্তু কখনোই কিনবে না। ফ্ল্যাট কিনবে কারা? যার ব্যাংক অ্যাকাউন্টে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট টাকা আছে, সে একটা ফ্ল্যাট কিনবে। আমি তারে টার্গেট করতে হবে, তখন আবার টার্গেট করা দরকার আছে। বুঝতে পারছি? এবি টেস্ট, এবি টেস্ট জিনিসটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারের ভিতরে যাই শুনবো, কিন্তু এখন যেটা রাখেন যে ধরেন আপনি আজকে নতুন একটা প্রোডাক্ট আছে, আপনার কাছে দুইটা প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টটা আপনার মার্কেট ফিট? এটা ঘড়ি, এটা কলম, কোন প্রোডাক্টটা মার্কেট ফিট ওই জিনিসটা আমি খুঁজে বের করার জন্য আপনার একটা মার্কেট রিসার্চ করতে হবে। ওই মার্কেট রিসার্চ আমরা করি এবি টেস্টের মাধ্যমে। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ 20% কন্টেন্ট। আপনার যে টেক্সটটা করতেছেন, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম কন্টেন্ট সবসময় শর্ট রাখবেন। এই শর্ট রাখার যে বিষয়টা, আপনার কন্টেন্টের 20% থাকবে আমার টেক্সট। আপনি যে ডিজাইন করতেছেন ওই ডিজাইনের 20% থাকবে টেক্সট, বাকিটা থাকবে আপনার গ্রাফিক্যাল। কারণ আমাদের চোখ যেটা আছে বা ব্রেন যেটা আছে গ্রাফিক্যাল কন্টেন্টে বেশি ফোকাস করে। মেইন কথাটা আপনি লেখা দেন, লেখার পর আপনি শুধু গ্রাফিক্যাল কন্টেন্টটা দিয়ে দেন। আমার কথা বুঝতে পারছি? মানে স্টাফ করা যাবে না, কিওয়ার্ড স্টাফ করা যাবে না, অনেকগুলো ওয়ার্ড বা অনেকগুলো লেখা একটা ডিজাইনের ভিতরে দিয়ে দেওয়া যাবে না। শর্ট টেক্সট, ইউজ শর্ট টেক্সট, এটা আমি কন্টেন্ট ক্লাসে, কন্টেন্ট মার্কেটিং এর ক্লাসে বলে দিয়েছি যে আপনার কন্টেন্টটা সবসময় শর্ট থাকতে হবে, শর্টের ভিতরে আপনার সব কথা দিয়ে বলে দিতে হবে। এরপর অ্যাড কপিরাইট, সরি কপিরাইটিং মাস্ট বি, কপিরাইটিং মাস্ট বি হচ্ছে আপনার যে ক্যাপশনটা আছে ওই ক্যাপশনটা সুন্দর করে লিখতে হবে। কপিরাইটিং এর যে জায়গাটা আছে ওইটা নিয়ে আমরা কন্টেন্ট মার্কেটিং ক্লাস করছি। আপনাকে দেখাইছিলাম না যে আপনি কি অ্যাড চালিয়েও সেলস পাচ্ছেন না, আপনার সমস্যা এই জায়গায়, এরপর আমরা একটা আর্জেন্সি দিছি, আর্জেন্সি দেওয়ার পর কল টু অ্যাকশন দিছি। এই বিষয়টা হচ্ছে আমাদের কপিরাইটিং। বিষয়টা হচ্ছে এই যে কপিরাইটিং, আপনার স্টিল কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট এই সব কিছু মিলে আমরা বলি এটাকে অ্যাড কপি। কি বলি আমরা এটা? অ্যাড কপি। যেটা বুঝতে পারছি, অ্যাড এর জন্য আমাদের যে কপিটা বানানো হয় এটা আমরা বলি অ্যাড কপি। এই অ্যাড কপির ভিতরে কি থাকে? একটা ইমেজ থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের একটা কপিরাইটিং থাকবে, মানে একটা ক্যাপশন থাকবে। আপনারা যেটা চিনেন ক্যাপশন হিসেবে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটা বলে কপিরাইটিং। এটা ক্লিয়ার? আর এই কপিরাইটিং আর ইমেজ বা কন্টেন্ট যেটা আছে ওই কন্টেন্ট মিলে হচ্ছে আমার অ্যাড কপি। এটা ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই আপনার কনভার্সনাল মানে কনভার্সনাল স্পিচ থাকতে হবে। আপনি যে কথাবার্তা বলতেছেন, যে কন্টেন্টটা আপনাদেরকে দেখাইছিল কনভার্সেশন ছিল না। আমি প্রথমে ওনার একটা কোশ্চেন করছি যে আসলে আপনার কি সমস্যাটা আছে কিনা। উনি মনে মনে বলবে আসলে তো এই একটু সমস্যা আছে, তখন আমি তার একটা অ্যান্সার দিছি 2 লাইনের ভিতরে। 2 লাইনের অ্যান্সার দেওয়ার পর তারপরে আমি একটা সমাধান দিচ্ছি, তারপর একটা কল টু অ্যাকশন দিছি। এই জিনিসটা হচ্ছে কনভার্সনাল। এরপর হচ্ছে মেটা অ্যাডস, রান অ্যাডস, এই জিনিসটা আমরা পরবর্তী সময় দেখবো। অ্যাপ্লাই মাল্টিপল অ্যাডস পার্টনার, এটাও আমরা পরে দেখবো। এরপর হচ্ছে সেট আপ মেসেঞ্জার উইথ অ্যাডস। বিষয়টা হচ্ছে যে আপনার যে মেসেঞ্জারটা আছে, দেখবে যে আমরা যখন অ্যাড দেখি অ্যাডের নিচে দিয়ে লেখা আছে সেন্ড মেসেজ বাটন বা সাইন আপ বাটন, এই জিনিসটা তারা এদিকে অ্যাড করতে বলছে। ওই যে জিনিস মাথায় নেওয়ার দরকার নাই, ওইটি আমরা দেখবো। এমনি কি হলো, মাইন্ড করলো কেন? নেটওয়ার্ক নাই? আসেন একটু সেলস ফানেল নিয়ে আমরা পড়ালেখা করি। সেলস ফানেল জিনিসটা কি কেউ জানা জানা আছে? ভাইয়ের তো মনে হয় জানা আছে নাকি সেলস ফানেল? আচ্ছা, আমি আপনাদের সাথে কথা বলা শুরু থেকে আজ পর্যন্ত আমি যতবার বলছি আমরা অনেকবার ইউজ করছি ফানেলিং বা ফানেল বা সেলস ফানেল, এই কথাটা ইউজ করছি না? সেলস ফানেল জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার এই জিনিসটা না দেখলেও চলবে, কিন্তু আপনার এই যে রাইট সাইডে যে জিনিসটা আছে আপনাদের কি আপনাদের, হ্যাঁ রাইট রাইট সাইড, রাইট সাইডে যে জিনিসটা আছে ওই জিনিসটা একটু খেয়াল করেন। এদিকে কি লেখা আছে? আমরা এদিকে যে ফানেলটা রাখছি এই ফানেলটা 4 স্টেপ সেলস ফানেল। আপনার সেলস ফানেলটা কয়েক স্টেপের হতে হবে, এটা হতে পারে 3 স্টেপ সেলস ফানেল, হতে পারে 7 স্টেপ, হতে পারে 8 স্টেপ, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। এদিকে আমরা 4 স্টেপ রাখছি, একদম স্ট্যান্ডার্ড ইভেন্ট, স্ট্যান্ডার্ড একটা সেলস ফানেল। প্রথমে ধরেন আমার কাছে একটা কি আছে, আমি ধরে নেই আমি এই ঘড়িটা সেল করব। আমি আজকে নতুন একটা ব্র্যান্ড হয়েছি বা নতুন একটা প্রতিষ্ঠান বা নতুন একটা ফেসবুক পেজ খুলছি, আমি আজকে থেকে এই প্রোডাক্টটা সেল করার চেষ্টা করব। এই প্রোডাক্টটা যদি আমি আজকে অ্যাড চালাই, আপনার কি মনে হয় এই প্রোডাক্টটা সেল হবে? এই প্রোডাক্টটা সেল হবে না। এই প্রোডাক্টটা সেল হতে হলে আমার আগে চিনতে হবে যে আমি কে। ঠিক আছে, আমি কে ওটা আগে বোঝাতে হবে। এই আমি কে এটা বোঝানোর জন্য আমরা কোন জায়গায় কাজ করি? অ্যাওয়ারনেস সেকশন। অ্যাওয়ারনেস সেকশনে আমরা অ্যাওয়্যার করি যে ধরেন এটার একটা পেজের নাম নেই, ধরেন ওয়াচ ওয়ার্ল্ড। ওয়াচ ওয়ার্ল্ড নিয়ে আমি কিছু কন্টেন্ট বানাবো যে আমার ঘড়িগুলো কেমন, ঘড়িগুলোর কোয়ালিটি কেমন,
ঘড়ি যে আমি ইউজ করতেছি, ঘড়ির আমি যদি পানিতে ভিজাই কতটুকু পানিতে ভিজাইতে পারবো, এইসব কন্টেন্ট নিয়ে আমি তারা অ্যাওয়ার করলাম যে আমার এরকম একটা পেজ আছে, এই পেজের ভিতরে আমি ঘড়ি নিয়ে সেল করছি বা যে কোনো প্রোডাক্ট পেতে পারে, আমি ঘড়ি ধরে নিই। এই জিনিসটা দেখলো, দেখার পরে আপনারা কিছু মানুষ মেসেজ দিতে পারে যে ভাই আপনার ঘড়ির দাম কত, যেহেতু এটা একটা মানে একটু মানে কি বলেন মানে ছেলেদের তো আছে একটা জিনিস একটু সাজানোর জন্য নিজের, একটা জিনিস যখন আপনি পাবেন তখন আপনি মেসেজ দিবেন যে ভাই আপনার দাম কত, ঘড়ির দাম কত, আপনি বলবেন প্রাইস এটা। ওই দিক থেকে হয়তো আপনার একটু 100 ধরেন একটা দুইটা সেল হতে পারে। অ্যাওয়ারনেস স্টেজ যেটা আছে, অ্যাওয়ারনেস স্টেজে আমরা অ্যাড চালাই, আমাদের এটা পুরোপুরি সেলস ফানেলটা আমরা ইউজ করি অ্যাডের ক্ষেত্রে। তো এই অ্যাডের ক্ষেত্রে অ্যাওয়ারনেস যখন আমি করি, ধরেন আমি একটা ফিচার বেনিফিট নিয়ে এই এটা ফিচার বেনিফিট নিয়ে একটা ভিডিও করলাম, ভিডিও করে আমি এটার ভিতরে ধরেন আমি বাজেট করলাম $100 একটা চালাবো, $100 আমি কি করবো অ্যাওয়ারনেস করবো, $100 দিয়ে আমি অ্যাওয়ারনেস করবো। একটা $100 দিয়ে যে আমি মনে করেন একটা ভিডিওতে অ্যাওয়ারনেস করবো এরকম না, কিন্তু ধরেন প্রতিটা ভিডিওতে আমি $10 করে দিব। আমার শুরুর 10টা ভিডিও $10 করে করে অ্যাওয়ারনেস করবো, আমার ওই কোনো টার্গেট নেই আমি সেল আনবো। আপনার ওই সময় অ্যাওয়ারনেস স্টেজে কোনো সময় চিন্তা করবেন না সেল আসবে, আমার কথা বলতে পারতেছি। অ্যাওয়ারনেস স্টেজে আপনার তখন আপনার মোটিভ থাকবে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানবে, আমি যে প্রোডাক্টটা সেল করি ওইটা সম্পর্কে জানবো। আপনার তখন কি করতে হবে, গুড কন্টেন্ট দিতে হবে, বেস্ট মানে একদম ভালো ক্যামেরা দিয়ে ভালো এডিটর দিয়ে আপনার এডিট করে কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে। এর মানে এই না যে সাদা গড়িরে কালো বানাই দিবেন, একদম যে গড়ি আছে ওই গড়ি আপনার দেখাইতে হবে, যাতে আপনার থেকে যে গড়িটা দেখে নিছে ওই গড়িটাই সে পায়। ফেসবুকে একটা জিনিস দেখবেন যে কাপড়ের বিজনেসের ক্ষেত্রে কি হয়, দেখে একটা পায় আরেকটা, এই জিনিসটাতে না হয়, এটা যাতে কি হবে আপনার কাস্টমারের ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হবে, আপনার লয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো ধরেন আমার এই স্টেজে আমি কত নিয়েছি, আমার এই স্টেজে আমি $100 নিচ্ছি, ঠিক আছে। $100 ভিতরে আমি 10টা কন্টেন্ট বানাইছি, 10টা 10টা কন্টেন্ট $10 করে আমি অ্যাওয়ার করছি। করার পরে ধরেন আমার এদিক থেকে আমি কাস্টমার পাইছি 2 লাখ কাস্টমার, ঠিক আছে। মানে $10 স্পেন্ড করে আমি 10 লাখ 2 লাখ কাস্টমার পাইছি যারা আমার প্রোডাক্টটাতে ইন্টারেস্ট ফিল করছে। এবার আসেন তাদের এই যে ইন্টারেস্ট ফিল করে গেছে, কিন্তু অ্যাওয়ারনেসে কিন্তু আমি 10-12 লাখের মানুষের শো করাইছি, করার পরে 2 লাখ মানুষ ইন্টারেস্ট ফিল করছে। ইন্টারেস্ট ফিল করার পর তারা এখন কি করতে হবে, তার একটা ডিসিশন মেকিং পিরিয়ডে নিতে হবে, তার একটা ডিসিশন নেওয়া হতে হবে যে এই ঘড়িটা আমার কিনতেই হবে। এই ঘড়িটা কিনানোর জন্য আমি তারা কি করতে পারি, আমি যারা অফার দিতে পারি যে আপনি যদি 11 তারিখের ভিতরে এই ঘড়িটা কিনেন তাহলে আপনি পাবেন ধরেন 40% ডিসকাউন্ট। আবার দেখবেন বর্তমানে কিছু অ্যাড চলতেছে সানগ্লাসের অ্যাড, আপনি যদি সানগ্লাস কিনেন 700 টাকা দিয়ে একটা সানগ্লাস কিনবেন, আপনি লটারির মাধ্যমে একটা হুন্ডা পাবেন, এরকম অ্যাড দেখছেন। এই যে তারা একটা অফার বানাইছে, কি অফার বানাইছে, একটা আকর্ষণীয় অফার বানাইছে, আপনি একটা সানগ্লাস কিনবেন একটা হুন্ডা কেনার চিন্তা করতেছেন, এটা কি সম্ভব? এটা পাইলে একজন পাবে, কিন্তু তারা সেল করতেছে কত, ওই যে হুন্ডা ধরেন 5 লাখ টাকা, এরা করতেছে 15 লাখ 20 লাখ 30 লাখ, এরা হুন্ডার প্রাইস থেকে বেশি প্রাইস উঠে ফেলছে মার্কেট থেকে, বুঝতে পারছি। তারা দিয়ে কি করলো, তারা ডিসিশন মেক করার জন্য তারা হুন্ডাটা দেয় যে এফজেডএস আপনারা একটা দেওয়া হবে বা R15 টাইপ কিছু একটা আপনারা দেওয়া হবে, আপনি যদি এই প্রোডাক্টটা কিনেন, যদি এই ঘড়িটা কিনেন, ধরেন ঘড়িটার দাম হচ্ছে 2000 টাকা, এই ঘড়িটা যদি আপনি কিনেন তাহলে আপনি কি পাবেন, একটা হুন্ডা গিফট পাইতে পারেন, আমরা একটা ভাউচার দিব, ওই ভাউচারটা যদি আপনি ইয়ে করেন মানে ভাউচার না, এটা কি বলে টোকেন, টোকেন যদি দিব, টোকেন দিব, ওইটা যদি আপনার নামে উঠে তাহলে আপনি কি পাবেন, একটা হুন্ডা পাবেন। আর আপনি ওই হুন্ডা পাওয়ার লোভে আপনি কি করলেন, একটা ঘড়ি কিনলেন, ঠিক আছে। আমি তো আপনারা কি করলাম, ডিসিশন মেকিং পিরিয়ডে নিলাম, এই যে অফারটা দিয়ে আপনার ডিসিশন করালাম যে আমাদের হুন্ডা কেনার দরকার, দেখি 700 টাকা ইনভেস্ট করে বা 2000 টাকা ইনভেস্ট করে হুন্ডা পাই কিনা, তাহলে 5 লাখ টাকা বাচ্চা গেল, ঠিক আছে। এরকম একটা সাইকোলজি অ্যাপ্লাই করেন, তখন আপনি কি করবেন, ডিসিশন মেকিং পিরিয়ড থেকে আপনি কি করবেন, ওয়েবসাইটে যাবেন, পারচেস করবেন, পারচেস করে টাকাটা ওনারা দিবেন, আপনি প্রোডাক্টটা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা জেনারিক জিনিস। আর যদি অফার পান তখন কি হয়, অফারটাই আসলে বেশি ইউজ করা হয়। এই যে আমি যেটা বললাম হুন্ডার যে বিষয়টা, হুন্ডারটা ইদানিং আমি দেখতেছি এটা একটু বেশি চলতেছে, সব ব্র্যান্ডই মোটামুটি এই জিনিসটা করতেছে বা সব অনলাইন শপ এই জিনিসটা করতেছে। কিন্তু আপনার সবচেয়ে বেশি দেখবেন যে বড় বড় ব্র্যান্ড যেটা করে, বড় বড় ব্র্যান্ড কি করে, প্রথমে তার যে নতুন প্রোডাক্টটা আসছে, যেমন ধরেন ঘরের বাজার যদি আমি ধরি, তার যে প্রোডাক্টটা আসছে চাক সহ মধু, তার চাক সহ মধুর একটা ডিমান্ড ছিল, অ্যাওয়ারনেস কিন্তু আগে করে ফেলছে সে, অ্যাওয়ারনেস এসে শেষ তার, তার ডিমান্ডটা কি ছিল, তার ইন্টারেস্ট লেভেল থেকে তার কাজ শুরু হয়েছে। ইন্টারেস্ট লেভেলে তার কিছু ক্লায়েন্ট আছে যারা বলছে ভাই আমি তো মধু নেই, চাক সহ মধু দিতে পারবেন, তারা তখন কিন্তু হঠাৎ করে দেয়নি, ধরেন আমি বলছি ওরে, সে কিন্তু ডিসিশন নেয়নি, তার যখন একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট হয়েছে, একটা ক্লায়েন্টের সৃষ্টি হয়েছে যে এই জায়গা থেকে আমি প্রফিট জেনারেট করতে পারবো, মানে বাইরে থেকে আমি প্রোডাক্টটা আনলেও আমার প্রফিটটা থাকবে, তখন তারা একটা ডিসিশন নিছে যে আমরা বাইরে থেকে এটা ইম্পোর্ট করি, ঠিক আছে। তখন আমার ইন্টারেস্ট আগের থেকে হয়ে গেছে, ক্লায়েন্টে অ্যাওয়্যার করে আমি ইন্টারেস্টটা নিয়ে আসছি, ইন্টারেস্ট থেকে তার ইন্টারেস্ট কি আছে ওইটা আমি জানছি,
জানার পরে একটা ক্লায়েন্ট বেস সৃষ্টি করছি যে এরকম একটা ক্লায়েন্ট বেস আছে যারা ওই জিনিসটা কিনতে চায়। তারপরে আমি বলছি যে আপনি যদি এত তারিখের ভিতরে কিনেন 20% ডিসকাউন্ট। আমার কথা বুঝতে পারছেন? 20% ডিসকাউন্ট যখন ধরেন যে আপনি কিনতেই পারতেছেন না বা আপনার কেনার ইচ্ছা আছে আপনি কিনতেছেন না, 20% ডিসকাউন্ট দিলে আপনি এই জিনিসটা কিনবেন। আমার কথা বুঝতে পারছি। আর প্রাইজিং সেন্স, এদিকে প্রাইজিং এর একটা ফ্যাক্টর আছে। মানে প্রাইজিং এর যে বিষয়টা আছে না, এটা নিয়ে একটু পড়ালেখা করেন। প্রাইস সাইকোলজি তারা যে 20% ডিসকাউন্ট দেয়, 50% ডিসকাউন্ট দেয়, ওইটা তাদের প্রফিট মার্জিন রেখে তো ডিসকাউন্ট দেয়। কিন্তু আমরা যখন দেখবো যে কোনো কিছু ডিসকাউন্টে কিনি, তখন দেখবো যে আমার পকেটটা আসলে ব্যালেন্স করতেছে, তখনই আমি প্রোডাক্টটা কিনি। কারণ আপনি যখন মার্কেট রিসার্চটা করবেন, মার্কেট রিসার্চ করার পরে আপনি জানবেন যে আপনার ক্লায়েন্ট যারা আছে তাদের পকেটের সাইজ কেমন, মানে তাদের মান্থলি ইনকাম কেমন, এটা আপনি জানেন। জানার পরে তখনই আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কত টাকা হলে সে কিনতে পারে। ওই জিনিস করে তারা একটা ডিসকাউন্ট দেয়, এই ডিসকাউন্টে তারা কিনতে পারবে, তখন ওই ডিসকাউন্টটা আপনি পান। আর ওই ডিসকাউন্ট পাইলে আমরা পাগল হয়ে যাই, পাগল হয়ে জিনিসটা কিনে। কিন্তু মাঝে মাঝে দেখবেন যে আমরা একটু ভুলও করি, আমার পকেটে ওই টাকাটা নাই, টাকাটা না থাকার কারণে সত্ত্বেও আমি দেখতেছি যে এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা আমার থাকতেই হবে, তখন আমি কি করি, বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করে আমি এই জিনিসটা কিনে নিই। ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখবেন, ওইটা গত ক্লাসে বলছি, যে আপনি কিনছেন, কিনার পরে টাকাটা যখন দিছেন ঠিক তখন মনে পড়বে, ব্রেন তখনই অ্যাক্টিভ হবে। টাকাটা দিয়ে দিছেন তখন আর রিটার্ন করার কোনো সুযোগ নাই, বিল হয়ে গেছে, তখন আপনি চিন্তা করবেন আমি এটা কেন কিনলাম। বুঝতে পারছেন? এই বিষয়গুলো হচ্ছে আপনার এই ফানেলিং, কারণ আপনি ফানেলের ভিতরে ঢুকে গেছেন। আরেকটা মজার জিনিস বলি, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং ক্লাসে আসছেন, এই যে কোর্সে আসছেন না আপনারা, আপনারা ফানেলের ভিতর দিয়ে আসছেন। আমরা ফানেলিং করছি বলে আপনারা এই জায়গাতে আজকে আসেন। বুঝতে পারছেন? আমরা যদি ফানেলিংটা না করতাম আপনারা কুমিল্লা আইডি আসতেন না, আপনারা অন্য কোনো জায়গায় যেতেন। কুমিল্লা আইডি ফানেলিং করছে, অ্যাডটা ফানেলিং এর মাধ্যমে চালাইছে, এই কারণে আপনারা এদিকে আসছেন। আপনারা প্রথমে অ্যাওয়্যার হয়েছেন কুমিল্লা আইডি সম্পর্কে, এরপরে আপনারা এর ভিতরে ইন্টারেস্ট, আপনার এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্ট আছে, আপনি ইন্টারেস্ট পাইছেন, ইন্টারেস্টটা আপনি দেখাইছেন ফেসবুকে, যে আমি ফেসবুকে, গুগলে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করছেন, পড়ালেখা করার চেষ্টা করছেন। উনি ফেসবুকও বুঝতে পারছে যে আপনি ইন্টারেস্টেড এই বিষয়টাতে, আপনার অ্যাড দেখাইছে, আপনি একটা ডিসিশন নিয়েছেন, আমরা একটা ডিসকাউন্ট দিছি, যে কি ছিল আপনারা বলতেছেন যে ওই যে রোল আপ খুলা ডিসকাউন্টের যে বিষয়টা আছে, ওইরকম একটা ডিসকাউন্ট নিয়েছেন, ডিসকাউন্ট নেওয়ার পরে বা 50% ডিসকাউন্ট আপনারা ভর্তি হয়েছেন। তো এই যে ডিসকাউন্ট দিয়ে আসলে আপনারা ভর্তি পারেন, বুঝতে পারছেন? ফাইনাল স্টেজে আমরা ডিসকাউন্ট দিয়ে ভর্তি পারছি। এটা ক্লিয়ার? আমার ডাউট আছে সেলস ফানেলটা নিয়ে? সেলস ফানেল নিয়ে একটু পড়ালেখা করবেন। আমি তো আপনার 4 স্টেপ দেখাইছি। এটার পরও একটা জিনিস আছে, রিটেনশন, কাস্টমার রিটেনশন। আপনার কাস্টমার কতটা রিটেনশন হয়েছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনার স্যাটিসফাইড হইতেছে কিনা, এটাও ফানেলিং এ পড়ে। যে স্যাটিসফাইড যদি হয় তারপরে সে রিটেনশন হবে, মানে সে রিটার্ন কাস্টমার হবে। যদি সে স্যাটিসফাইড না হয়, এমন হতে পারে এই যে স্টেজটাতে আছে আপনার কত কত লাখ মানুষরা আপনি রিচ করছিলেন, 2 লাখ মানুষ আপনার ইন্টারেস্ট হয়েছিল, 2 লাখের ভিতরে 20,000 মানুষ আপনার কি করছে, ডিসিশন মেক করছে। 20,000 মানুষ থেকে ধরেন 1,000 মানুষের দিকে কি করছে, আপনার প্রোডাক্টটা পারচেস করছে। 1,000 মানুষের থেকে কতজন আবার আপনার কাছ থেকে অন্য একটা প্রোডাক্ট কিনছে, এটা আপনার চিন্তা করতে হবে। আরেকটা জিনিস বলে দেই, আপনারা যখন সেলস ফানেল নিয়ে কাজ করবেন, সেলস ফানেল একটা জেনারিক কথা বলি, আপনি যদি 100 জনরে আপনি অ্যাওয়্যার করেন, 100 জন থেকে আপনার সর্বোচ্চ সেলস হবে, ফাইনাল স্টেজে সেলস হবে একটা বা দুইটা। আর যদি আপনি বলেন স্ট্যাটিস্টিক বলেন, তাহলে এটা 1.3%, সরি 2.3%, মানে সেল হওয়ার সম্ভাবনা 100 জনের যদি আপনি অ্যাওয়ার করেন, ওটাতে সেল আসবে কত, 2.3%, মানে 2 জন থেকে একটু বেশি, মানে 100 জনের দেখাইলে আপনি দুইটা সেল পাবেন। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসটাকে আমরা অপটিমাইজ করি কিভাবে, অ্যাওয়ারনেস দিয়ে, ইন্টারেস্ট ড্র করা, তারা ডিসিশন করে তারপর আমি সেলস আনি। বুঝতে পারছেন? আমরা পুরো যে অ্যাডের যে ক্লাসগুলো আছে এই জায়গাতে সবসময় দেখবেন সেলস ফানেলটাই কাজে লাগতেছে। আমরা প্রথমে অ্যাওয়ারনেস করব, এনগেজ করাবো, তারপরে যে আমি সেলসে ঢুকাবো। বুঝতে পারছি? এই জিনিসটাই আমরা পুরো অ্যাড এর ভিতরে আমরা, মানে অ্যাড নিয়ে যে আমরা খেলাধুলা করি, অ্যাড নিয়ে খেলাধুলা আমাদের এই ফানেলিং এর ভিতরেই খেলাধুলা। আপনি যদি সেলস ফানেল না বুঝেন, আপনি আসলে কিছুই বুঝেন মার্কেটিং। আমার কথা বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? সেলস ফানেলটাই আমাদের প্রথমে বানাইতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট আছে, যেমন আমার 2-3টা আমি ক্লায়েন্ট পেয়েছিলাম, তারা বলে যে ভাই আমার এই প্রোডাক্টে, আমার এই ব্যবসা ক্ষেত্রে সেলস ফানেল লাগে না। ওকে, বিজনেস করেন। এরপর আবার কদিন পরে ঘুরে এসে কইছে ভাই সেলস ফানেল জিনিসটা একটু বুঝাই করবেন। তখন ওনার জন্য একটা সেলস ফানেল করা হয়েছে যে ভাই আপনি এইভাবে করেন। সেলস ফানেলের জিনিসটা আছে, আমরা মানে আমার ক্ষেত্রে আমি করি কি, সেলস ফানেলটা ওনার ফ্রি দিই। কারণ হচ্ছে যে এটা একটা বিজনেসের সবচেয়ে বড় জায়গা, ই কমার্স বিজনেসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে সেলস ফানেল। আপনি যদি সেলস ফানেল ঠিক না হয়, আপনার প্রোডাক্ট জীবনও ওয়েবসাইটে মানুষ ঢুকবে না। আপনি যদি দ্বারা যে ঢুকেন, দ্বারা যদি আপনি ঢুকতেছেন, দ্বারা যদি ঢুকে আপনি কিনতেছেন, তারা আপনারা পুরো ফানেলিং এ রাখছে।
এদিকে যতজন মানুষ আছে, আমরা যতজন আছি, ইভেন তো আমিও একটা ফানেলে আছি। যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি না, আমার সামনে ডিজিটাল মার্কেটিং কোর্স বারবার 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 বারবার, এখন আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন না, আপনাদের সামনে ডিজিটাল মার্কেটিং কোর্স বারবার আসবে, কারণ আপনি ওই ফানেলিং এ আছে, আপনি ওইটা ইন্টারেস্ট দেখাইতেছেন ফেসবুকে, আপনি যেটা ইন্টারেস্ট দেখাবেন ওইটাই আপনারা দেখাবেন। ফেসবুক চায় না আমার কাস্টমারটা আমার যে ইয়েটা আছে, অ্যাপটা আছে, অ্যাপটা থেকে বাইরে যাবে, কারণ যতক্ষণ আমি ওই অ্যাপের ভিতরে থাকবো ততক্ষণ তার প্রফিট, সে ইনকাম করতেছে। আপনি বাইরে গেছেন, তার একটা প্রফিট জেনারেট লস হয়ে গেল। তো সে চাইবে আপনি যেটা পছন্দ করেন আপনারা ওইটাই দেখেন। আর আমরা মার্কেটিং এন্ডেরও কাজ সেম, আপনি যেটা দেখতে চান, কাস্টমার যেটা খাইতে চায়, কাস্টমাররা ওইটাই খাও। এবার যেটা ভুল বানানো হয় ভুল বানান দিয়ে খাও। বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার? ফেসবুক উইকলি টাস্ক এইগুলা কি আপনারা পড়ে নেবেন না, এগুলো আপনাদের দেখা বলে দিতে হবে, এগুলো পড়ে নিন, এগুলো আমাদের আসলে বলার তেমন কোনো কিছু নাই। রিপোর্টিং আপনাদের ক্লাস এখানেই আজকে সমাপ্ত। আর যদি এই দুইটা স্লাইডে যদি কোনো কিছু না বুঝেন আমার একটু বলবেন, কারণ এগুলো না বোঝার কিছু নাই, এতক্ষণ যা বলে আসছে এগুলো আপনার উইকলি টাস্ক, এগুলোই আপনার মান্থলি টাস্ক। মান্থলি টাস্কে একটা জিনিসই আপনার একটু রিপোর্টিংটা করতে হবে, মান্থলি আপনার একটু রিপোর্টিং করতে হবে আপনার ক্লায়েন্ট। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। আচ্ছা, কোনো কিছু জানার আছে? আপনারা রেডি হয়ে গেছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বেরোতে পারেন, সমস্যা নেই। কারো কিছু জানার আছে কিনা এইটা নিয়ে? আমরা এরপরের ক্লাস থেকে ফেসবুকে ঢুকে যাবো আর কি। এরপরে আমাদের কাজ শুরু হবে, এরপরে কোনো থিওরি কোনো ক্লাস নেই। বুঝতে পারছি? জি, আজকে থিওরি শেষ। এরপর থেকে আমরা একদম মানে যেই কাজের জন্য আপনারা আসছেন ওই কাজ শুরু করব। ওকে, তাহলে কি আমরা ক্লাস শেষ করে দেবো? কোনো কোশ্চেন নাই? এইচডব্লিউ নিয়ে যাবেন নি? এইচডব্লিউ দেওয়া আছে আপনাদের, গত 3 দিনের কাজগুলো করে নেবেন, ঠিক আছে? আর এদিকে আজকের কাজ হচ্ছে সেলস ফানেল নিয়ে পড়ালেখা করবেন।